তো আমি একটু বলি, আমাদের যে প্রিমিয়াম যে ক্লাসগুলো হয় প্রতি সপ্তাহে 2টা করে প্রিমিয়াম ক্লাস হয়। এটা আমাদের যারা স্টুডেন্টরা আমাদের সাথে মানে আমাদের টার্নিং পয়েন্টে ব্যাংক জব কোর্স করার জন্য ভর্তি হয়ে থাকে, আমরা সকল স্টুডেন্টদেরকে একত্রিত করে একটা গ্রুপ করি। তোমাদের নিজস্ব তো একটা গ্রুপ আছেই, এই গ্রুপ ব্যতীত আমাদের প্রত্যেক ব্যাচ, যেমন আমাদের কিন্তু এই গ্রুপে প্রায় 1300 জন স্টুডেন্টকে আমরা একসাথে ক্লাস নিয়ে থাকি। ক্লিয়ার বিষয়টা? সো এই যে 1300 জন স্টুডেন্টকে আমরা এক জায়গায় করে থাকি এই গ্রুপটাতে, কারণটা হলো এই গ্রুপে আমরা এক্সক্লুসিভ বা প্রিমিয়াম কিছু ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করে থাকি। এখানে প্রিমিয়াম ক্লাস বলতে আমরা সকলে জানি এখানে ম্যাথের ক্লাস হয় টোটাল 25টা এবং ইংলিশের ক্লাস হয় 20টা। আমাদের যে মাস্টার ব্যাচ বলে থাকি, এই মাস্টার ব্যাচের ক্লাসের সংখ্যা বলতেছি। এই যে 20টা এবং 25টা আমাদের রেগুলার ক্লাসের বাহিরেও বা রেগুলার শীটের বাহিরেও কেন আমরা এক্সট্রা এই ক্লাসগুলো নিয়ে থাকি? কারণ হলো যে সকল স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়, আমরা বিশ্বাস করি আমাদের উপরে তাদের একটা অন্যরকম আস্থা আছে, বিশ্বাস আছে। তারা অন্তর দিয়ে বিশ্বাস করে যে আমি যদি ব্যাংকার হইতে চাই টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকলেই ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। তাদের এই বিশ্বাসটাকে সম্মান রেখেই, তাদের বিশ্বাসের প্রতি মর্যাদা দেওয়ার জন্যই আমরা কিন্তু এই এক্সট্রা 25টা ক্লাস নিয়ে থাকি। এবং এই ক্লাসগুলো আমরা খুবই লুক্রেটিভ ক্লাসগুলো হয়ে থাকে। এখানকার যে ক্লাস ম্যাটেরিয়ালস বলো, যে শীট বলো, এগুলো খুবই এক্সেপশনাল হয়ে থাকে। সেই জন্যই আমি বলবো ফেসবুক লাইভে যারা আছো তোমরা, আমি ক্লাস শীটটা আমরা প্রোভাইড করি, কিন্তু শীটটা তো আর ফেসবুক লাইভে প্রোভাইড করা যায় না। আমাদের গ্রুপে, ক্লোজ গ্রুপে শীটগুলো দেওয়া হয়। আমাদের স্টুডেন্টরা তো শীটগুলো প্রিন্ট করেই নেয়। আর ফেসবুকে যারা যুক্ত আছো তাদেরকে বলবো তোমরা একটু ক্লাসগুলো দেখতে পারো, যে কঠিন জিনিসগুলো আমরা কিভাবে সলভ করি, তোমাদের হয়তো কিছুটা কাজে আসবে। সো প্রথমে যে পার্টটা আমি করতেছি সেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টপ মোস্ট ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলা আমি শেষ করব। হ্যাঁ, ওকে, আর কথা নেই, আমরা কথা মাঝখানে অনেক কথা বলে, ক্লাসের মাঝে অনেক কথা বলে ফেলেছি, আজকে আর না। ওকে, ঠিক আছে, আসি তাহলে আমরা এখন পরের পাঠে চলে যাব। ওকে, তো আমরা 4 নাম্বার পড়ে ফেলেছি, আমরা এখন 5 নাম্বার পড়ে ফেলেছি, আমরা এখন 6 নাম্বার থেকে শুরু করব। সবাই একটু দেখো, প্রথমে একটু কঠিন চলে আসছে। কম্পেয়ার্ড উইথ দ্য পার্টিস, মানে দলের সাথে যখন আমরা কম্পেয়ার করি, পলিটিশিয়ানস আর ড্যাশ, রাজনীতিবিদরা ড্যাশ হয়ে থাকে। ভালো করে বুঝবে, দে আর কনসিডারেবলি লেস এন্ডিউরিং। এই আমি তোমাদের একটা কথা বলেছিলাম না যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উত্তর কোনটা হবে? এটা কিন্তু ওই যে 2 বা 3 সেন্টেন্সের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওর মধ্যে কোনো একটা জায়গায় লুকানো থাকে, ওর মধ্যে কোনো একটা জায়গায় লুকানো থাকে। তার মানে কি হলো? বলতেছে যখন আমরা পার্টি, দলের সাথে কম্পেয়ার করব, দেখবো রাজনীতিবিদরা তুলনামূলক ড্যাশ হয়ে থাকে। দে আর, এই দে মানে কি? রাজনীতিবিদদের কথা বলতেছে। দে আর কনসিডারেবলি লেস এন্ডিউরিং, তারা কম পরিমাণ স্থায়ী হয়ে থাকে। এই এন্ডিউর মানে কি? স্থায়িত্ব। লেস এন্ডিউরিং মানে কি? বলতেছে পলিটিশিয়ানরা কম পরিমাণ স্থায়িত্ব হয়ে থাকে দেন দ্য অর্গানাইজেশন ইন হুইচ দে ফাংশন। অর্গানাইজেশন সারা জীবন থাকবে, কিন্তু পলিটিশিয়ানরা সারা জীবন থাকে না। তাহলে তোমরা বলো এই জায়গায় কি হবে? পলিটিশিয়ানস আর, তাড়াতাড়ি কথা বলতে হবে, কোনটা হবে? ইয়েস, আমি আনসার পেয়ে গিয়েছি। ট্রানজিটরি। ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী। ট্রানজিটরি মানে কি ভাই? ক্ষণস্থায়ী। বলতেছে দলের সাথে যখন কম্পেয়ার করি, দল দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, কিন্তু পলিটিশিয়ানরা ক্ষণস্থায়ী, তারা লেস এন্ডিউরিং। এই ক্লিয়ার হয়েছে কিনা? কথা বলো না কেন, দ্রুত কথা বলতে হবে। জি স্যার। ওকে, আচ্ছা, একটু ফেসবুকে নি। সঞ্জিদা স্যার, গত ক্লাস কয়টা কোশ্চেন এর আনসার দেওয়া হয় নাই? এই গত ক্লাসের কোশ্চেনের আনসার এতক্ষণ দিয়েছি আমরা ক্লোজ গ্রুপে, সব কি ফেসবুকে দিতে পারবো রে? আচ্ছা রাশমিকা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ মাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলে আসি আমরা পরের কোশ্চেনে চলে যাবো। 6 নাম্বার তাহলে ট্রানজিটরি, কারোর কোনো প্রবলেম থাকলে বলবা। এরপরে 7 নাম্বার বলি ভাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি? দেখবা এই কোশ্চেনটা বারবার তোমরা পরীক্ষায় পাবা। এর কারণটা হলো, এটা হলো জিআরই বিগ বুকের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যদিও জিআরই বিগ বুকের একেবারে 220টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি তোমাদেরকে পড়িয়ে দিব, তবে আগে 24 এবং 25 সালের কোশ্চেনগুলো তোমাদেরকে শেষ করাই দিব। এটা কিন্তু জিআরই বিগ বুক থেকে কপি করা হয়েছে। হ্যাঁ, ভালো করে বুঝবে। টাইটান, ওকে, স্যাটার্নস লার্জেস্ট মুন। টাইটান সেটা হলো স্যাটার্ন নামক একটা গ্রহের সবচেয়ে বড় মুন। লুকস সারপ্রাইজিংলি ড্যাশ, টাইটানকে সারপ্রাইজিংলি ড্যাশ মনে হয়। ওকে, ইভেন দো, যদিও, ইট ইজ আ ক্লাউড, ক্লাউড হবে এটা, CLOUD। ইভেন দো, যদিও, ইট ইজ আ ক্লাউড ডিমলি লিট, যদিও টাইটানটা দেখে মনে হয় একটা ক্লাউডি ডিমলি লিট ওয়ার্ল্ড মেড ফ্রম আননোন ম্যাটেরিয়ালস, এবং এটা কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এটা কিন্তু আমরা জানি না। এখন একটা কথা শুনবা, দো অলদো, যখন এই কথাটা আসবে তখন বিপরীত কোনো কিছু বলবা। যেমন কি আমরা বলি না, দো, যদিও সে
কি বড় ধনী, তারপরেও সে মানুষকে সহযোগিতা করে না। যদিও সে ধনী, তারপরেও সে মানুষকে সহযোগিতা করে না। তার মানে কি, ধনী মানে কি, তার অনেক টাকা পয়সা আছে, সে মানুষকে সহযোগিতা করার কথা, কিন্তু ধনী হওয়া সত্ত্বেও সে মানুষকে সহযোগিতা করে না। এই যে ইনভার্স হবে, দো অলদো হইলে ইনভার্স। তার মানে এই যে টাইটান, যেটা হলো স্যাটার্নের লার্জেস্ট মুন, এটা দেখতে অনেকটা দেশ। এখন দেখতে অনেকটা কি, এটা যেহেতু পরবর্তীতে দো আছে, তার মানে কি দোর পরের অংশে যা হবে ওই অংশটা তার উল্টা হবে। এখন দোর পরে কি বলতেছে, এটা ডিপ, এটা হলো কি ভাই, এটা ডিমলি লাইট, মানে এটা অতটা ঘোলাটে, এটা অতটা বোঝা যায় না, এটা ক্লাউডি। তাহলে ওই অংশে কি হবে, এই ক্লাউডির অ্যান্টোনিম হবে, ডিমলির অ্যান্টোনিম হবে। তাহলে দেখি তো কি হইতে পারে, তোমরা একটু বলো, ডিমলির অ্যান্টোনিম, ক্লাউডির অ্যান্টোনিম কি হইতে পারে, তাড়াতাড়ি বলতে হবে। এই ডন্টিং মানে কি, ডন্টিং তো কঠোর কোনো কিছু বুঝাচ্ছে, এটা হয় না। ইয়েস, আনসার হবে ফ্যামিলিয়ার। যদিও ও কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা কিন্তু আমি জানি না, তারপরেও টাইটান অনেক বেশি কি ভাই আমাদের কাছে ফ্যামিলিয়ার। তার মানে আনসারটা হবে ডি ফর ঢাকা। আবারও বলি, এটা কিন্তু জিআরই বিগ বুকের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একেবারে পুরো 200টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি তোমাদেরকে শেষ করাই দিব। তারপরে দেখো, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এটা 24 সালে চলে এসেছে। ওকে, সো আনসার কিন্তু ফ্যামিলিয়ার হবে। ওকে, এবারে 8 নম্বর কি বলতেছে, অলদো যদিও মেন মানে পুরুষরা স্টিল ডোমিনেট, এখন ডোমিনেট করতেছে দ্য র্যাঙ্কস অফ ফুল প্রফেসর, মানে ফুল প্রফেসরটা ডোমিনেট করতেছে, মানে পুরুষরাই ডোমিনেট করতেছে, পুরুষরাই প্রফেসরই করতেছে ইন দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি ফিল্ডে যে সকল প্রফেসর পাবা, যে সকল দক্ষ ব্যক্তি পাবা, সবাই দেখবা পুরুষ, পুরুষ মানুষরা দেখবা বেশি। দ্য ইনক্রিজিং নাম্বার অফ ইয়াঙ্গার উইমেন, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে মহিলারাও কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতেছে ইন দ্য ফিল্ড। এই ফিল্ডে যে মহিলাদের সংখ্যাটাও যে বৃদ্ধি পাচ্ছে, এটা কুড ড্যাশ আ চেঞ্জ ইন ইটস জেন্ডার মিক্স, এর দ্বারা আমরা বলতে পারি না একটা জেন্ডার মিক্স ঘটতেছে। তার মানে কি, শোনো, আগে দেখা যেত অ্যাস্ট্রোনমি, যতজন অ্যাস্ট্রোনমিতে দক্ষ আছে সবাই দেখতাম পুরুষ, কিন্তু রিসেন্টলি দেখতেছি কিছু কিছু মেয়েরা এর সাথে কি হচ্ছে, যুক্ত হচ্ছে। তাই রাইটার বলতে চাচ্ছে যে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই বা ভবিষ্যতে জেন্ডার মিক্স ঘটবে, জেন্ডার মিক্স ঘটবে। তাহলে আমরা কোনটা বলতে পারি, আনসার ইয়েস, পর্টেন্ট মানে ভবিষ্যৎবাণী করা, পর্টেন্ট মানে ভবিষ্যৎবাণী করা। তাহলে আগে শুধু পুরুষরাই ডমিনেট করতো, এখন যেহেতু কিছু ইয়াং মেয়েরা ঢুকতেছে, এই জন্য আমরা ভবিষ্যৎবাণী করতে পারি খুব শীঘ্রই একটা কি ঘটবে, জেন্ডার মিক্স ঘটবে। ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, ওকে আপু, শোনো সবাই, অলদো মেন স্টিল ডমিনেট, যদিও মেন পুরুষরাই এখন ডমিনেট আধিপত্য বিস্তার করতেছে, দ্য র্যাঙ্কস অফ ফুল প্রফেসর দক্ষতা বা জ্ঞানের আধিপত্য বিস্তার করতেছে ইন দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমির ফিল্ডে দেখা যাচ্ছে পুরুষরাই এখন ডমিনেট করতেছে। দ্য ইনক্রিজিং নাম্বার অফ ইয়াঙ্গার উইমেন, কিন্তু বর্তমানে যে ইয়াঙ্গার উইমেনের পার্টিসিপেশনটা বাড়তেছে ইন দ্য ফিল্ড, এই মহলে, এই অ্যাস্ট্রোনমিতে, কুড ড্যাশ, কুড পর্টেন্ট, এটা দ্বারা ভবিষ্যৎবাণী করা যেতে পারে, বলা যেতে পারে আর চেঞ্জ ইন ইটস জেন্ডার মিক্স, যে এখানে একটা জেন্ডার মিক্স ঘটতেছে বা মহিলাদের পার্টিসিপেশন বাড়তেছে। এই ছিল হলো মূল বিষয়টা। আচ্ছা, তাহলে আনসার হবে কিন্তু পর্টেন্ট। এবার চলে আসি 9 নম্বর কি বলতেছে, সবাই ভালো করে, সায়েন্টিস্ট শুড হোপ দ্য ফল্ট। ও, এটাও কিন্তু জিআরই বিগ বুকের, এটাও কিন্তু জিআরই বিগ বুক থেকে এসেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে একটু আসি আমরা। সায়েন্টিস্ট বিজ্ঞানীরা শুড হোপ আশা করতে পারে দ্য ফল্ট ইন দেয়ার থিওরিজ, বিজ্ঞানীরা তাদের থিওরিতে যে ফলটা থাকে, যে দোষ বা বিচ্যুতিটা থাকে, যে ত্রুটিটা থাকে, এটা বিজ্ঞানীরা আশা করে উইল বি ড্যাশ, এটা ড্যাশ করা হবে। তাহলে বিজ্ঞানীরা যখন থিওরি তৈরি করে, এই থিওরিতে যে পিটফলটা থাকে, যে ত্রুটি থাকে, যে বিচ্যুতি থাকে, এই বিচ্যুতি নিয়ে বিজ্ঞানীরা আশা করে যে উইল বি ড্যাশ, এই বিচ্যুতিটা ড্যাশ হবে। দিয়ার পিয়ার্স, তাদের সহপাঠীদের দ্বারা, তাদের সহকর্মীদের দ্বারা এই ত্রুটিগুলোকে ড্যাশ করা যেতে পারে। সিন্স দ্য রিফিউটেশন অফ ওয়ান হাইপোথিসিস ক্যান ফ্রি ইটস অরিজিনেটর টু ডেভেলপ আ বেটার ওয়ান, কারণ কি, যখনই আমি আমার পিটফলগুলো আইডেন্টিফাইড হবে, তখনই আমি আরো বেটার কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তাহলে বলেন, বিজ্ঞানীরা কি আশা করে, তাদের দোষ ত্রুটি কি হবে, তার সহকর্মী বা সহপাঠীদের দ্বারা, কথা বলতে হবে, সহপাঠীদের দ্বারা দোষ ত্রুটিগুলো কি করা হবে, উন্মোচন করা হবে, আইডেন্টিফাই করা হবে, ক্যাটাগরাইজ করা হবে। কোনটা দিতে পারি একটু বলেন না ভাই?
এই ইগনোর করবে? এই আমি যখন কোনো কিছু তৈরি করব, ইয়েস, ডিসসার্নড বাই, দ্যাটস গ্রেট। তার মানে কি, আমি যখন তোমাদেরকে পড়াবো, আমার যে দোষ ত্রুটিগুলা আমার পিয়াররা বলবে যে সুমন তোর একটু আস্তে পড়ানো উচিত, তোর এই জায়গাটা দ্রুত যাওয়া উচিত, তাহলে আমি কি করতে পারবো, আমার নিজেকে ডেভেলপ করতে পারবো। এইটাই এখানে বলতেছে। বিজ্ঞানীরা যখন কোনো কিছু আবিষ্কার করবে, তাদের পিয়াররা মানে তাদের সহকর্মীরা বা তাদের কলিগরা কি করে, এটার দোষ ত্রুটিগুলা সর্ট আউট করে, যাতে সে তার থিওরিটাকে আরো ডেভেলপ করতে পারে। ডিসসার্নড বাই, নির্ণয় করতে পারবে। ওকে, এবার চলে আসো 10 নম্বর কি বলতেছে, সবাই একটু দেখবো। আচ্ছা, এটা অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো একটু জিআরই বিগ বুক থেকে আসে, একটু তো টাফ হবেই। আমি আবারও বলি, দেখো তোমরা যারা ফেসবুকে যুক্ত হয়েছো, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কিন্তু অনেক কঠিন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এগুলো কিন্তু আমি না আসলেও পারতাম, কিন্তু না, এই কঠিন জিনিসগুলো যেহেতু পরীক্ষায় আসবে, তোমাকে শিখতে হবে। আসো তাহলে কি বলতেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং একটু টাফ আছে। টু ক্রিটিসাইজ আর ডিজাস্টার ফিল্ম, আমরা যখন কোনো ডিজাস্টার ফিল্ম দেখি, কোনো মনে করো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কোনো যখন মুভি দেখি, ওই মুভিটাকে আমরা ক্রিটিসাইজ করি কি বলে, ফর বিং ড্যাশ, এটা একটা ড্যাশ, ইজ আ বিট সিলি, এটা একটা সিলি ড্যাশ, অলৌকিক কোনো কিছু মনে করি আমরা। সিন্স পিপল ডু নট গো টু ডিজাস্টার মুভি, কারণ পিপল ডিজাস্টার মুভিগুলো দেখতে যায় না কি করতে, টু সি অ্যান অনেস্ট পোর্ট্রিয়াল অফ রিয়েলিটি। আমরা যখন কোনো ডিজাস্টার মুভি দেখতে যাই, আমরা বলি আরে এত কিছু হয় নাকি জীবনে, এত ধ্বংস দেখছি নাকি। যেমন ধরো কোন একটা, যেমন আমেরিকাতে কিন্তু একটা ভলকানো, হ্যাঁ, আগ্নেয়গিরির উৎপাতের মাধ্যমে সবকিছু কিন্তু পুড়ে গিয়েছে। এখন আমরা যখন কোনো মুভি দেখবো, আমরা কিন্তু রিয়েলিটিটা দেখতে চাই না, আমরা দেখবো যে সুন্দর কোনো কিছু থাকবে এর মধ্যে, শেষে গিয়ে একটা মিলন ঘটবে, হ্যাঁ, এমন কোনো কিছু, রিয়েলটাকেও দেখতে চাই না। ওকে, সো এটা তাই বলতে চাচ্ছে যে আমরা যখন কোনো ডিজাস্টার ফিল্ম দেখি, এটাকে আমরা ক্রিটিসাইজ করি। আমরা কি বলে ক্রিটিসাইজ করি, এটাকে আমরা ক্রিটিসাইজ করি যে এটা আসলেই মানে অভাবনীয় কোনো কিছু, না এটা ঠিক হয়নি, এত খারাপ দেখানো যায় না এইটাকে। তাহলে কি হবে, ইমপ্লজিবল, ইমপ্লজিবল, অভাবনীয়, অভাবনীয়, সবাই ইমপ্লজিবল, অকল্পনীয়, অভাবনীয়, হ্যাঁ, অকল্পনীয়। যদি কোনো হরর, আমরা কোনো ডিজাস্টার সম্পর্কিত কোনো মুভি দেখি, এখানে আমরা মনে করি আরে না এটা অকল্পনীয়, এত খারাপ কিছু হইতে পারে নাকি, নো, এত খারাপ হয় না, এটাতে মুভিটাতে একটু বেশি বেশি দেখাচ্ছে, হ্যাঁ। সো এখানে আনসার যেটা হবে ইমপ্লজিবল, মানে অকল্পনীয়, ইমপ্লজিবল, অভাবনীয়। এরপর চলে আসবো পরেরটা কি বলতেছে, দ্য অথর, ওই লেখক, এনগেজ, যুক্ত আছে দিস ইস্যু ফ্রম ডাইভার্স পার্সপেক্টিভ, মানে ওই অথরটা এই ইস্যুটা বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে কাজ করেছে। এই ডাইভার্স মানে কি, বিবিধ, বহু অ্যাঙ্গেল চিন্তা করেছে। তাহলে দ্য অথর এনগেজেস দিস ইস্যু, ওই অথর এই ইস্যুটার সাথে যুক্ত করেছে, কি যুক্ত করেছে, ডাইভার্স পার্সপেক্টিভ, বিভিন্ন বিষয় যুক্ত করেছে। সাপোর্টস হিজ আর্গুমেন্টস, সে তার আর্গুমেন্টটাকে সাপোর্ট করেছে উইথ মেনি এক্সাম্পলস, অনেকগুলা এক্সাম্পল দিয়ে অথর কি করেছে, তার আর্গুমেন্টটাকে সাপোর্ট করার চেষ্টা করেছে। এন্ড ম্যানেজেস, এবং ম্যানেজ করার চেষ্টা করেছে টু অ্যাভয়েড অ্যান্টাগোনাইজিং, বিরোধিতা অ্যাভয়েড করার চেষ্টা করেছে, মানে মানুষ যাতে ক্রিটিসাইজ না করতে পারে এই কাজটা করছে। আদার্স ইন ডিলিং উইথ আ ভেরি ড্যাশ সাবজেক্ট, একটা খুবই ড্যাশ সাবজেক্ট নিয়ে সে আলোচনা করেছে, এবং এই আলোচনা করার ক্ষেত্রে সে বিভিন্ন এক্সাম্পল দিয়েছে, সে বিভিন্ন থিওরিকে যুক্ত করার চেষ্টা করেছে, যাতে মানুষ এই জিনিসটাকে কি করে, বিরোধিতা না করে, এই জিনিসটা নিয়ে কোনো রকম ঝামেলা না করে, কোনো রকম কি কোলাহল তৈরি না হয়। তাহলে ভাই কোন ধরনের জিনিসের জন্য তাকে এক্সাম্পল দিতে হবে, কোন ধরনের জিনিসের জন্য তাদের বিভিন্ন জিনিস যুক্ত করতে হবে, যাতে মানুষ কোনো রকম কোলাহল তৈরি না করে, অবশ্যই কি, নো, পারপ্লেক্সিং হবে না। পারপ্লেক্স মানে কি, পারপ্লেক্স মানে হতভম্ব হওয়া। এই হতভম্ব জিনিস নিয়ে আমি বিভিন্ন যুক্তি দিব, নো, বলতে চাচ্ছে এমন একটা জিনিস আছে যে জিনিস নিয়ে বিভিন্ন রকম কোলাহল তৈরি হয়, যাতে কোলাহল তৈরি না হয়, যার জন্য আমি বিভিন্ন এক্সাম্পল দিয়েছি, আমি বিভিন্ন জিনিস এর সাথে যুক্ত করেছি। এখানে আনসার যেটা হবে সেটা হলো কন্টেনশাস, কন্টেনশাস, দ্রুত লেখো তো সবাই, এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। কন্টেনশাস এর মানে কি, কোলাহলপূর্ণ। কন্টেনশাস মানে বিতর্কমূলক, দ্রুত লেখো, বিতর্কমূলক। ভাই আনসারটা কোন জায়গায় আছে জানো, ম্যানেজেস, ম্যানেজ করছে, কি ম্যানেজ করছে, টু অ্যাভয়েড অ্যান্টাগোনাইজিং, যাতে মানুষ কোন রকম কি না হয়, অ্যান্টাগোনাইজ না করে। তাহলে কোন জিনিস নিয়ে, কন্টেনশাস, বিতর্কমূলক, বিতর্কমূলক, হ্যাঁ, ওই বিতর্কমূলক জিনিস নিয়ে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা তৈরি না হয়, এই জন্য এই কাজটা করছে। ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা আমরা 1 নাম্বার শীটে আছি। আমরা এখনো 1 নাম্বার শীট, তোমাদেরকে 2 নাম্বার শীটটা আজকে দিয়েছি, কিন্তু আমরা 1 নাম্বার শীটের বাদ রয়েছে
গেছে বলে সেই জিনিসগুলো আগে শেষ করব। এই কোশ্চেনগুলোর কোনোটা বাদ দেওয়া যাবে না। তাহলে কন্টেনশাস মানে বিতর্কমূলক, কন্টেনশাস মানে বিতর্কমূলক, ফার্স্ট গো। এবার আসো অলদো, আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু জিআরই বিগ বুকের ফিল ইন দা ব্ল্যাঙ্কস। তো দেখছো আমি যে বারবার বলি তোমরা তো বিশ্বাস করো না, এগুলোই পরীক্ষায় আসে, আর এগুলো সব কিন্তু 2024 সালের কোশ্চেন, ভালো করে বুঝবে। অলদো, এই যখনই ফিল ইন দা ব্ল্যাঙ্ক আনসার করবে মাথার মধ্যে ঢুকে রাখবে অলদো মানেই বিপরীত কোনো কিছু হবে। তার মানে কি অলদোর সাথে যে অংশটা এটা ঠিক পরের অংশের বিপরীত হবে, পরের অংশের বিপরীত হবে, এইটুক মনে রাখলে দেখবে এটা আনসার হয়ে যাবে। আমি তোমাদের কাছ থেকে আনসার নিব, কেউ মুখে বলবেন আনসারটা, আমি কমেন্টসে নিব তোমাদের সাথে। অলদো, যদিও মোস্ট ল্যান্ড স্নেইলস, যদিও বেশিরভাগ যে ল্যান্ড স্নেইল মানে কি শামুক বা এই জাতীয় কিছু, হ্যাঁ, যদিও বেশি মানে এই যে এভাবে এভাবে চলে ছোট যেটা কি জানো, যেটা বাংলাটা জানা থাকলে একটু লিখে দাও তো। অলদো মোস্ট ল্যান্ড স্নেইলস, যদিও বেশিরভাগ ভূমির যে স্নেইলস গুলা শামুক গুলা আর ড্যাশ অনেক ড্যাশ হয়ে থাকে। দ্য জায়ান্ট আফ্রিকান স্নেইল, কিন্তু যে আফ্রিকান যে জায়ান্ট স্নেইল গুলো আছে ইজ দ্য নোটেবল এক্সেপশন, এটা খুবই উল্লেখযোগ্য ভাবে ব্যতিক্রম। কেন? ইট ক্যান বি 15 ইঞ্চি লম্বা এবং 2 পাউন্ড ওজন হয়। ভাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্নেইলটা ড্যাশ হয়ে থাকে, কিন্তু আফ্রিকান স্নেইল এটার ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ এটা 2 পাউন্ড ওজন হয় এবং 15 ইঞ্চি লম্বা হয়। তাহলে ভাই আমি কি বলছিলাম, অলদোর এই অংশটা কি হবে? বিপরীত কোনো কিছু হবে। তাহলে পরবর্তীতে কি বলছে? জায়ান্ট। তাহলে আফ্রিকান স্নেইল যেহেতু জায়ান্ট, তাহলে বেশিরভাগ স্নেইলটা বিপরীত কি? জায়ান্টের বিপরীত কি? ছোট কোনো কিছু হবে। তাহলে এখন আনসার কোনটা হবে? ফেসবুকে যারা আছে তোমরাও কিন্তু আনসার করবা। ইয়েস, অনেকেই আনসার করছে মিনাস্কিউল। মিনাস্কিউল মানে কি? ক্ষুদ্র, ক্ষুদ্র। এই যে জায়ান্টের অ্যান্টোনিম হবে এখানে। এইভাবে একটু জানলেই তো হয়ে যাবে। সো এই জন্য শোনো, ইংলিশে একদম একটা কোশ্চেনও তুমি বাদ দিবা না ইনশাল্লাহ। ধরো আইবিএ যদি কোশ্চেন করে 5টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেবে, এই 5টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস তো তুমি বাদ দিবা না, পারবা ইনশাল্লাহ। জাস্ট শুধু এই 20টা ক্লাস করো, অবসম্ভাবী ভাবে তুমি 20-এর মধ্যে 18 পাবা ইনশাল্লাহ। সেই জন্য এইগুলো আমরা পারবো এখন থেকে। এক্সেপশন মানে কি? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। নোটেবল এক্সেপশনের অর্থ কি ছিল স্যার? উল্লেখযোগ্যভাবে ব্যতিক্রম। নোটেবল এক্সেপশন, উল্লেখযোগ্যভাবে ব্যতিক্রম। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এবার আসো 13 নম্বর কি বলতেছে ভালো করে বুঝবে। দ্য সেলসম্যান অন্ডার্ড, ওই বিক্রয় কর্মী, অন্ডার্ড মানে কি? বিস্মিত হয়েছিল, মানে দ্বিধান্বিত হয়েছিল। দ্য কাস্টমার অফ ইফ দ্য কাস্টমার হ্যাড বিন অ্যাডিকুয়েটলি ড্যাশ, কাস্টমারকে যথেষ্টভাবে ড্যাশ করা হয়েছে কিনা এই বিষয়ে বিক্রয় কর্মী একটু দ্বিধান্বিত ছিল। about the side effect of the new drug, নতুন ওষুধের সাইড ইফেক্ট সম্পর্কে কাস্টমারকে ড্যাশ করা হয়েছে কিনা, নতুন ওষুধের সাইড ইফেক্ট সম্পর্কে কাস্টমারকে যথাযথভাবে ড্যাশ করা হয়েছে কিনা এই বিষয়ে বিক্রয় কর্মী একটু দ্বিধান্বিত ছিল। তাহলে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো অ্যাপ্রেইজ মানে মূল্যায়ন করা, মূল্য নির্ধারণ করা। অ্যাপ্রেইজ মানে মূল্য নির্ধারণ করা, মনে রাখবে কিন্তু, মূল্য নির্ধারণ করা। আর অ্যাপ্রাইজ মানে অবহিত করা, এটা কিন্তু অনেকে পাশাপাশি বলে কিন্তু কনফিউজ হয়ে যায়। তাহলে অবহিত করা, অ্যাপ্রাইজ মানে অবহিত করা, আর অ্যাপ্রেইজ মানে মূল্য নির্ধারণ করা। এখন আপনারা বলেন কোনটা হবে ভাই? তাড়াতাড়ি কথা বলতে হবে। অ্যাপ্রেইজ হবে না অ্যাপ্রাইজ হবে? অ্যাপ্রাইজড, এই ওষুধের সাইড ইফেক্ট সম্পর্কে কাস্টমারকে যথাযথভাবে জানানো হয়েছে কিনা এই বিষয়ে বিক্রয় কর্মীর একটু ডাউট ছিল। তাহলে আনসার হবে অ্যাপ্রাইজ, অ্যাপ্রাইজ। ওকে, এবার আসো ডিপ্লোম্যাটিক ইফোর্টস, একটা ডিপ্লোম্যাটিক প্রসেসটা টু রিচ আ সেটেলমেন্ট, এই সেটেলমেন্টে আসার জন্য একটা ডিপ্লোম্যাটিক ইফোর্ট দরকার, আর এক্সপেক্টেড প্রত্যাশা করা হয়েছিল। টু রিজিউম টুডে আফটার আ 2 উইক ড্যাশ, মানে ভালো করে শোনো, ডিপ্লোম্যাটিক ইফোর্টস টু রিচ আ সেটেলমেন্ট, সেটেলমেন্টে পৌঁছানোর জন্য একটা ডিপ্লোম্যাটিক ইফোর্টস, আর এক্সপেক্টেড আমি প্রত্যাশা করেছিলাম টু রিজিউম টুডে, নতুন করে রিজিউম করার জন্য। মানে ডিপ্লোম্যাটিক ইফোর্টটা না মাঝে বন্ধ ছিল, এখন আমি এই বিষয়টা সমাধান করার জন্য একটা ডিপ্লোম্যাটিক ইফোর্টকে আবার পুনর্জাগরণ করার প্রত্যাশা করতেছি। আফটার আ 2 উইক ড্যাশ, 2 সপ্তাহ ড্যাশ থাকার পরে আমি পুনরায় ডিপ্লোম্যাটিক ইফোর্ট শুরু করতে চাচ্ছি এই জিনিসটা সম্পাদন করার জন্য। বাহ, আমার এখানে তো অনেক ভালো স্টুডেন্ট আছে। নো ফারজানা হাইবারনেশন তা না, এই তোমরা জেনে রাখো, হাইবারনেশন মানে শীত নিদ্রা,
হাইবারনেশন মানে শীত নিদ্রা। কিছু কিছু প্রাণী আছে যারা শীতকালে দেখবা না, যেমন সাপ শীতকালে মাটির নিচে থাকে, যেমন ভাল্লুক শীতকালে মাটির নিচে থাকে, এদেরকে বলা হয় হাইবারনেশন। হ্যাঁ, সো হাইবারনেশন শীত নিদ্রা ছিল? নো, খুব ইম্পর্টেন্ট। হাইএটাস মানে বিরতি, হাইএটাস মানে বিরতি, খুব ইম্পর্টেন্ট। 2 সপ্তাহ বিরতি থাকার পরে আমি ডিপ্লোম্যাটিক ইফোর্টটাকে আবার কি করতে চাচ্ছি, আমি বলবৎ করতে চাচ্ছি। সো হাইএটাস মানে কি বিরতি, মাথায় রাখবা। এবার আসো 15 নাম্বার, রানিং আ ম্যারাথন। ম্যারাথনে দৌড়ানো ইজ দ্য টেস্ট অফ হিউম্যান ড্যাশ। এটা একটা হিউম্যান ড্যাশের পরীক্ষা। আমরা যে ম্যারাথনে দৌড়াই 5 কিলো 7 কিলো 8 কিলো, এই যে ম্যারাথনে দৌড়ানো এটা একটা মানুষের ড্যাশের লক্ষণ, বা একটা মানুষের কত পরিমাণ ড্যাশ আছে এটা পরীক্ষা করা হয়। কি দেখি তো একটু কোনটা হবে? ভেরি গুড, এন্ডিউরেন্স। আচ্ছা, যারা ফেসবুকে আছো তারাও কিন্তু তোমরা আমাকে আনসার করতে পারো, কারণ আমার এখানে 150 জনের মতো আমার ইয়েতে যুক্ত আছে জুমে, এই জন্য আমি তাদের আনসারটা দেখতেছি, তোমরাও আনসার করতে পারো। সো রানিং আ ম্যারাথন, একটা ম্যারাথনে দৌড়ানো ইজ আ টেস্ট অফ হিউম্যান এন্ডিউরেন্স। এটা হলো মানুষের ধৈর্য, হ্যাঁ, ধৈর্যের একটা পরীক্ষা। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এবার আসো 16 নম্বর কি বলতেছে, ইফ ওয়াজ গভর্নর, ইফ হবে না, ইট হবে। হ্যাঁ, ইট, সবাই শোনো। ইট ওয়াজ গভর্নরস ভিউ, এটা গভর্নরের মতামত যে the country's problem had been dash, এই কান্ট্রির সমস্যা ড্যাশ হয়েছে, আরো ড্যাশ হয়েছে। বলতেছে এটা গভর্নরের একটা মতামত যে আমাদের দেশের সমস্যাটা আরো বেশি ড্যাশ হয়েছে বাই ফরেন টেকনোক্রাট, ফরেন যে টেকনোক্রাটরা এসেছে তাদের জন্য আমার দেশের সমস্যাটা আরো ড্যাশ হয়েছে। সো দ্যাট, এই কারণে টু ইনভাইট দেম, তাদেরকে আহ্বান করা, টু কাম ব্যাক, ফিরে আসার জন্য আহ্বান করা, উড বি কাউন্টার প্রোডাক্টিভ, অতটা ফলপ্রসূ হবে না। এই প্রোডাক্টিভ মানে ফলপ্রসূ, আর কাউন্টার প্রোডাক্টিভ মানে কি অফলপ্রসূ, নেগেটিভ, নেগেটিভ। কিন্তু বলতেছে বিদেশি যে টেকনোক্র্যাটরা আমাদের দেশে এই সমস্যাটা সমাধান করতে এসেছিল, এর জন্য বরঞ্চ এই সমস্যাটা আরো ড্যাশ হয়ে গেছে। এই জন্য আবার বিদেশি টেকনোক্র্যাটদের নিয়ে আমি আহ্বান করব, এটা অতটা ফলপ্রসূ হবে না। তাদেরকে এই দেশে আবার নিয়ে আসা অতটা ফলপ্রসূ হবে না। আনসার দেখতে চাই, আনসার দেখতে চাই। এটা আমি একটু সবাইকে, ফেসবুকে যারা আছে তারাও আনসার করো, দ্রুত করো। হ্যাঁ, নাফস এন, আচ্ছা, রিঙ্কু আনসার করছে, ওকে, রাকিবুল আনসার করছে, রায়ান আনসার করছে। দ্যাটস গ্রেট, তোমরা তো অনেক ভালো পারো। আচ্ছা, এক্সারবেটেড, এক্সারবেট মানে অধিকতর খারাপ করা, অধিকতর খারাপ করা, অধিকতর খারাপ হওয়া বা খারাপ করা, অধিকতর খারাপ করা। এক্সারবেট মানে আগে যে অবস্থায় ছিল আরো খারাপ হয়েছে। তার মানে কি বিদেশি টেকনোক্র্যাটরা আমাদের দেশে আসছে, ওই প্রবলেমটা সমাধানের জায়গায় বরং আরো বেশি খারাপের দিকে গেছে। এই কারণে তাদের কি করা, আবার নতুন করে ডেকে নিয়ে আসা, এটা কাউন্টার প্রোডাক্টিভ হবে, মানে অতটা বেশি ফলপ্রসূ হবে না। সো আনসার হবে এক্সারবেট। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এবার আসো পরবর্তীতে কি বলতেছে, দ্য সিগনিফিক্যান্স, গুরুত্ব অব দ্য মেঘনা কার্টার, মানে মেঘনা কার্টার যে চুক্তিটা হয়েছিল এটার গুরুত্ব লাইস নিহিত আছে নট ইন ইটস ড্যাশ, এটার গুরুত্বটা শুধু ওইটার মধ্যেই সীমাবদ্ধ না। আচ্ছা, প্রভিশন আইনের মধ্যে, তাহলে বলতেছে মেঘনা কার্টারের যে গুরুত্বটা এটা কিন্তু শুধুমাত্র আইনের মধ্যেই সীমাবদ্ধ না, বাট ইন ইটস বর্ডার ইম্প্যাক্ট, এটার আরো বৃহৎ একটা প্রভাব আছে। ইট মেড দ্য কিং সাবজেক্ট টু দ্য ল, এটা রাজাকে কি করেছিল, আইনের মধ্যে এনেছিল। তাহলে আমরা যে মেঘনা কার্টার চুক্তিটা হয়েছিল আমরা মনে করতেছি এটা একটা আইনের মধ্যেই সীমাবদ্ধ না, এটার আরো বড় প্রভাব আছে। এটা কি করেছিল, এটা রাজাকে একটা নির্দিষ্ট আইনের আওতায় এনেছিল। এটারও আনসার দেখতে চাই, কি হবে, মেঘনা কার্টার লাইটস নট ইন ইটস স্পেসিফিক প্রভিশন, মেঘনা কার্টার মানে ওই নির্দিষ্ট কয়েকটা আইন না, এটার প্রভাব অনেক বড়। এটা কি করেছিল, রাজাকেও একটা ল এর মধ্যে নিয়ে এসেছিল। সো আনসারটা হবে স্পেসিফিক, স্পেসিফিক। ভেরি গুড। আচ্ছা, হুরাইরা, হ্যাঁ সরি রুপি নাকি জান্নাত, জান্নাত সরি জান্নাত আনসার করেছিল। হ্যামারশোল্ড, ওরে বাবা এটা আবার কি নাম তার। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে আমি আবারও বলবো প্লিজ তোমরা একটু কমেন্টস করো, আমার জন্য বুঝতে সুবিধা হবে। ভাই জিনিসটা কঠিন মনে হইতে পারে, কিন্তু এইগুলো তোমাকে জব পাইতে গেলে সবকিছু তো অনুকূলে থাকবে না। এবং তোমাদের মজার ব্যাপার হলো এই কঠিনগুলো আমি তোমাদেরকে পড়াবো, এর বাইরে কোনো কিছু আসবে না ইনশাল্লাহ, নাথিং। আল্লাহ রহিম রহমান চাইলে শুধু পরীক্ষা দিবা, মিলাবা।
ওকে, আসো তাইলে দ্য সিম্পলিসিটি অফ দ্য থিওরি, এই আরেকটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু জিআরই বিগ বুক, এটাও কিন্তু জিআরই বিগ বুক থেকে নেওয়া হয়েছে। ওকে, সবাই শোনো, দ্য সিম্পলিসিটি অফ দ্য থিওরি, এই থিওরির যে সাদামাটা জিনিসটা আছে, ইটস মেইন অ্যাট্রাকশন, এটা ছিল এর মেইন অ্যাট্রাকশনটা, ইজ অলসো ইটস ড্যাশ, ওই সিম্পলি ওই যে থিওরি যেটা আমি বানাইছিলাম, ওই বানালে ওই থিওরির যে সিম্পলিসিটি ছিল এটা ছিল মেইন অ্যাট্রাকশন, কিন্তু এটার একটা ড্যাশও আছে। ওকে, ফর অনলি বাই দ্য ড্যাশ assumption of the theory it is possible, বলতেছে এই থিওরির অ্যাজাম্পশনের উপরে বেস করে এটা সম্ভব টু এক্সপ্লেইন দ্য মোস্ট রিসেন্ট অবজারভেশন, সম্প্রতি যে অবজারভেশনটা এটা এক্সপ্লেইন করা সম্ভব, মেড বাই দ্য রিসার্চার, যে অবজারভেশনটা রিসার্চাররা করেছে। আমি একটু আনসার দিয়ে বুঝাই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আনসারটা হবে বি ফর বাংলাদেশ। দ্য সিম্পলিসিটি অফ দ্য থিওরি, এই থিওরির যে সিম্পলিসিটি ছিল এটা ছিল এটার প্রধান কি আকর্ষণ, আবার কি ছিল, এই সিম্পলিসিটিটাই ছিল এই থিওরির প্রধান লায়াবিলিটি। কারণ কি, ফর অনলি বাই অ্যাকসেপ্টিং দ্য অ্যাজাম্পশন, কারণ কি কেবলমাত্র অ্যাজাম্পশন গুলো অ্যাকসেপ্ট করেই দ্য থিওরি ইট ইজ পসিবল টু এক্সপ্লেইন দ্য মোস্ট রিসেন্ট অবজারভেশন, বলতেছে এই থিওরির কেবলমাত্র অ্যাজাম্পশন গুলো অ্যাকসেপ্ট করেই সকল ধরনের অবজারভেশনকে কি করা যাবে, ব্যাখ্যা করা যাবে। সো এটার আনসার কিন্তু বি ফর বাংলাদেশ। আমি আবারও বলি, একেবারে পুরা বুঝে একটু মুখস্থ করে ফেলবেন, এইটাই আসবে ইনশাল্লাহ, কারণ এর আগেও পড়াইছি, এটা 1.5 বছর আগে পড়াইছি, তাও তো সেটা 24 সালে চলে এসেছে। ক্লিয়ার? ওকে, সো এখন আসেন আমরা পরেরটা চলে যাব। মেলোড্রামাস, এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। এগুলা কেন দেওয়া, কারণ যেহেতু আইবিএ কোশ্চেন করবে, আপনারা সকলেই জানেন কয়েকটা পরীক্ষা এখন আইবিএ নেবে, সো আইবিএ কোশ্চেন করলে এগুলা কিন্তু আপনাদের দরকার। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, আমি আবার একটু বলি, হ্যাঁ আমাদের আবার বলি, আজকে আমাদের সেমিনার আছে, যারা ফেসবুকে আছেন বা আমাদের সাথে অনলাইনে যারা যুক্ত হয়েছেন, একটু বলি আজকে আমাদের 2টা সেমিনার আছে ব্যাংক সম্পর্কিত, 2টাই আমি নিব ইনশাল্লাহ। একটা হলো বিকাল 3টায়, এটা অফলাইন, মিরপুর 10 আকন্দ টাওয়ার লিফটের চার্জ। আর একটা হলো রাত 8টায়, এটা অনলাইনে হবে, আমাদের ফেসবুক পেজে লাইভ যাবে এবং আমাদের সাথে জুমে হবে। সো আপনারা যদি জুমে যুক্ত হইতে পারেন, একটা সুবিধা আছে, আপনারা কোশ্চেন করতে পারবেন, এই জন্য ফেসবুকে আমাদের জুমের লিঙ্কটাও দেওয়া থাকবে। 2টা টাইমে সেমিনার, রাত 8টায় ফেসবুক পেজ টার্নিং পয়েন্ট জব 8 অনলাইনে, এবং বিকাল 3টায় টার্নিং পয়েন্ট জব 8 অফলাইনে, মিরপুর 10 ফলপট্টি গলি, মসজিদের ঠিক অপোজিটে আকন্দ টাওয়ার লিফটের চার্জ। ওকে, সো আসেন আমরা আরেকটা পড়বো। হ্যাঁ বুঝি নাই, না আগে করলে না, তোমাদের না বোন, আগে করলে দরকার নেই, তোমার পরিচিত যদি কেউ থাকে তাকে তুমি সেমিনারে যুক্ত হইতে পারো, কারণ যেহেতু 2025 সালটা এটা কিন্তু ব্যাংকের চাকরির জন্য খুবই মানে অনুকূল, অসপিশাস, আজকে যেটা পড়লাম অনুকূল একটা বছর। হ্যাঁ, সে একটু পরিশ্রম করলে আল্লাহ রহিম রহমান দেখবো অনেকের স্বপ্ন পূরণ হবে। আপনি একটু পরে করো, আগে এটা শেষ করে ফেলি, 24টার পরে আমরা কোশ্চেনটা নিব। হ্যাঁ বল, ওকে আসো তাইলে। ও আচ্ছা, প্রিমিয়াম রিটেন ব্যাচের কথা বলতেছো। আমরা করি কি, প্রতি 2.5 মাস পর পর একটা করে ব্যাচ চালু করি, প্রিমিয়াম রিটেন ব্যাচ। হ্যাঁ, কারণ হলো এমসিকিউ তো যা পড়াই এর বাইরে কিছু আসবে না, অনেকেই রিটেন নিয়ে প্রবলেম ফেস করে। সেই রিটেনের যেটা আমরা প্রিমিয়াম যে রিটেন, এটা কিন্তু আমরা দিছি স্বপ্ন পূরণ ব্যাচ। হ্যাঁ, এটা আমার একদম নিজের বলতে পারেন আমার একটা সন্তানের মতো। হ্যাঁ, এটা আমি তারেক ভাই, এই দুজন, তাহিদ স্যার, আমি আর তারেক ভাই আর কি প্রায় সব ক্লাসগুলো নিই, আমরা দুজনই সম্পৃক্ত। ক্লিয়ার? আর একটু মিজান স্যারকে অ্যাড করা যাবে না? হ্যাঁ, মিজান স্যার এখন নেবে, এখন যেহেতু মিজান স্যার আসছে আমাদের সাথে, উনিও এখন শুরু করবে এটা। হ্যাঁ, তবে মূলত অনেক ভালো, মাশাআল্লাহ। ওকে, সো দেখবেন আপনারা অনেক ভালো ক্লাস হয়। এটা রিটেন ব্যাচের শিডিউলটা আমাদের টোটালি, ক্লাস ম্যাটেরিয়াল যদি কেউ পেয়ে থাকেন তাইলেই বুঝবেন যে কেমন শীট। সো রিটেন ব্যাচেরটা আপনি যেহেতু আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবারই পাবা। একটা অ্যামালগামেশন, এই অ্যামালগামেট পড়ছি না আজকে, একটা অ্যামালগামেশন দরকার। হ্যাঁ, তো যেটা আমি বলতে গিয়েছিলাম, ওকে, তো আমি যেটা বলতে গিয়েছিলাম, ইনশাল্লাহ আমি কর্তৃপক্ষকে জানাবো কবে আমাদের অনলাইন রিটেন ব্যাচটা শুরু হবে, সেটা তোমাদেরকে ইনফর্ম করবে, অবশ্যই এটাতে যুক্ত হবা। আচ্ছা পরে ক্লাস 19 নাম্বার কি বলতেছে, মেলোড্রামা হুইচ প্রেজেন্টেড স্টার্ক অপোজিশন। ভাই মেলোড্রামার বর্ণনা করতেছে, মেলোড্রামাটা কি তোমাদেরকে বুঝাচ্ছে। মেলোড্রামা হুইচ প্রেজেন্টেড বলতেছে, মেলোড্রামা যেটাতে উপস্থাপন করা হয় স্টার্ক অপোজিশন, একটা বিরোধিতা, অপোজিশন উপস্থাপন করা হয় কার কার মধ্যে, দ্বন্দ্ব, বিটুইন ইনোসেন্স এন্ড ক্রিমিনালিটি,
মানে মেলোড্রামা এমন একটা ড্রামা যেখানে উপস্থাপন করা হবে একটা দ্বন্দ্ব বা ক্লিয়ারিটি উপস্থাপন করা হবে কার কার মধ্যে ভাই, ইনোসেন্স এন্ড ক্রিমিনালিটি, এই দুইটার মধ্যে একটা দ্বন্দ্ব দেখানো হবে। এরপরে ভার্চু এন্ড করাপশন, গুণ এবং দুর্নীতি, এই দুইটার মধ্যে একটা কি দেখানো হবে, অপোজিশন দেখানো হবে। গুড এন্ড ইভিল, এই দুইটার মধ্যে অপোজিশন দেখানো হবে। ওয়ার, পপুলার, প্রিসাইজ, এই দেখো এই যে মেলোড্রামাস, এটারই ভার্ব কিন্তু ওয়ার। প্রথমে মেলোড্রামা, এই যে এটাই কিন্তু আমাদের রিটেন ব্যাচে শেখানো হয় কি অ্যাপোজিশন। তোমাদের একটা ক্লাস নিব, এটা আমি নিব, এটা কেউ নেবে না। হ্যাঁ, অ্যাপোজিশনের দুইটা ক্লাস হবে, ফ্রি হ্যান্ড রাইটিং। তোমরা তো ফ্রি হ্যান্ড রাইটিং মনে করো আই গো হি গোস, নো, আমার ফ্রি হ্যান্ড রাইটিং গতবারের ক্লাসটা আমি লাইভ নিয়েছিলাম, দেখবা। এই যে মেলোড্রামা, এরপরে একটা কমা আছে, এরপর একটা কমা আছে, তাহলে কমার মাঝখানে যে জিনিসগুলা, এগুলা হলো মেলোড্রামা সম্পর্কে বর্ণনা করবে। এটা কিন্তু মূল সাবজেক্ট ভার্ব না, এই যে সাবজেক্ট হলো মেলোড্রামা, ভার্ব হলো ওয়ার। তাহলে মেলোড্রামা যেটা কি করে, যেটা একটা অপোজিশন প্রকাশ করে কার কার মধ্যে, বলতেছে ইনোসেন্স এন্ড ক্রিমিনালিটির মধ্যে অপোজিশন দেখাবে, ভার্চু আর করাপশনের মধ্যে অপোজিশন দেখাবে, গুড এন্ড ইভিলের মধ্যে অপোজিশন দেখাবে। ওয়ার পপুলার, প্রিসাইজলি, এটা ব্যাপকভাবে জনপ্রিয়, বিকজ, কারণ কি, দে অফার দ্য অডিয়েন্স, কারণ তারা অডিয়েন্সকে ড্যাশ অফার করে, এন্ড ওয়ার্ল্ড ড্যাশ অফ ড্যাশ, কারণ তারা অডিয়েন্সদেরকে এমন একটা পৃথিবীতে নিয়ে যায়, এমন একটা অবস্থায় নিয়ে যায়, তারা ড্যাশ এবং ড্যাশের মধ্যে কি করে, অডিয়েন্সদের মধ্যে, দে অফার দ্য অডিয়েন্স, তারা অডিয়েন্সকে দেবে, এন্ড ওয়ার্ল্ড, এমন একটা পৃথিবী দেবে যেখানে ড্যাশ এবং ড্যাশ আছে। তোমরা একটু বলো, দ্রুত আনসার করো, কোনটা কোনটা হইতে পারে, একটু দ্রুত আনসার চাই, দ্রুত দ্রুত। এই যে ডিভয়েড, ডিভয়েড, ডিভয়েড অফ নিউট্রালিটি, ডিভয়েড অফ নিউট্রালিটি, মানে নিউট্রালিটি বর্জিত একটা ওয়ার্ল্ড নিয়ে যাবে। কোন রকম কোনো নিউট্রালিটিতে তুমি থাকতে পারবে না, তোমাকে যে কোনো একটার দিকে হেলতে হবে, যে কোনো একটার দিকে সাপোর্ট করতে হবে। ইয়েস, আর যেহেতু অফ আছে, ডিভয়েড অফ, বর্জিত, বলতেছে মেলোড্রামা সেটা কি করে ভাই, সেটা হলো ভালো এবং মন্দের মধ্যে অপোজিশন ক্রিয়েট করবে, ভার্চু এবং করাপশনের মধ্যে অপোজিশন ক্রিয়েট করবে, গুড এবং ইভিলের মধ্যে অপোজিশন ক্রিয়েট করবে। ওয়ার পপুলার, এই মেলোড্রামাটা না অনেক বেশি জনপ্রিয়, কারণটা কি, দে আর অফার্ড, কারণ মেলোড্রামা অফার করে দ্য অডিয়েন্স, অডিয়েন্সকে এমন একটা অফার করবে কি, এন্ড ওয়ার্ল্ড, এমন একটা পৃথিবী অফার করবে যে পৃথিবীটা কি, ডিভয়েড অফ নিউট্রালিটি, তুমি কোনো নিউট্রাল থাকতে পারবে না, যে কোনো একদিকে তোমাকে কি করতে হবে, হেলতে হবে, এমন একটা ওয়ার্ল্ড তোমাদেরকে অফার করবে। সো 18, 19 জিআরই বিগ বুক, জিআরই বিগ বুক, এর বাইরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নাই, সবগুলাই কিন্তু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসো দ্রুত যাই। ফ্রেন্ডশিপ, ওকে, বন্ধুত্ব, নো ম্যাটার হাউ ড্যাশ, তোমার বন্ধুত্বটা কত ড্যাশ এটা নিয়ে চিন্তা করলে হবে না। হ্যাজ ইট বাউন্ডারিজ, অবশ্যই তোমার বন্ধুত্বের একটা বাউন্ডারি থাকা উচিত। তারপরে তুমি আমার বন্ধু বলে তুমি যা খুশি তাই বলতে পারবা বা যা কিছু তাই অ্যাক্সেস পাবা তা কিন্তু না, অবশ্যই এটারও একটা বাউন্ডারি আছে। তুমি আমার যত ড্যাশ ফ্রেন্ডই হও না কেন, ওই বন্ধুত্বের একটা বাউন্ডারি আছে। ওকে, ড্যাশ অ্যাডভাইস, ওকে, এই জন্য তুমি ড্যাশ উপদেশ, হোয়েন থ্রাস্ট ইনসিস্ট, আচ্ছা একটু দেরি হয়ে যাচ্ছে, আমি একটু পড়াইনি দ্রুত যেহেতু আমাদের অনেক বড় শীট। সো এটা আনসার হবে ইন্টিমেট, বুঝাই যাচ্ছে। বলতেছে ফ্রেন্ডশিপ নো ম্যাটার হাউ ইন্টিমেট, বন্ধুত্ব কতটুকু আন্তরিক, কতটুকু ক্লোজ, এটা বড় ব্যাপার না। ইয়ে হ্যাজ ইট বাউন্ডারি, অবশ্যই এর একটা বাউন্ডারি আছে। আনসলিসিটেড অ্যাডভাইস মানে কি, আনসলিসিটেড অ্যাডভাইস মানে কি, মানে ওই যে নাক গলানো বলি না আমরা, যে কি বলি এটাকে, উড়ে এসে যে তুমি নাক গলাবা, এত কিছু দেওয়া যাবে না। আনসলিসিটেড অ্যাডভাইস when trust insistently upon one is really one. ওকে, সো আনসার কোনটা হবে, আনসার হবে এ ফর আমেরিকা। 21 নাম্বার। ও এরপরে তো কয়েকটা প্রিপোজিশন চলে এসেছে, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে ঢুকে গিয়েছে, সো আমরা শেষ করে ফেলি। ক্রেডিট টাকা 500 ড্যাশ মাই অ্যাকাউন্ট, আমি তোমাদের কাছ থেকে আনসার চাই। ভেরি গুড, ভেরি গুড, আর রাকিবুল আনসার দিয়ে ফেলছে। আচ্ছা, ক্রেডিট টু, ক্রেডিট টু, 500 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করো, 500 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করো। হ্যাঁ, ক্রেডিট টু হবে 500 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করো। এরপরে হি ওয়াজ চার্জড ড্যাশ ট্রেইজন মানে বিশ্বাসঘাতক, ট্রেইজন মানে বিশ্বাসঘাতক, তাকে বিশ্বাসঘাতক হিসাবে চার্জ করা হয়েছে। কি হবে, হি ওয়াজ চার্জড উইথ, তাকে বিশ্বাসঘাতক হিসাবে কি করা হয়েছে, অবহিত করা হয়েছে। বিশ্বাসঘাতক, এই তাড়াতাড়ি আসো, বিশ্বাসঘাতক হিসাবে অভিহিত করা হয়েছে। এবার আসো, হি পারসিস্টেড ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং মি, হি পারসিস্ট, 2 নাম্বারটা করাবো। হি পারসিস্ট ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং মি, সে আমাকে অনবরতভাবে মিসআন্ডারস্ট্যান্ড করার জন্য পারসিস্ট করতেছিল। কি হবে, এই তাড়াতাড়ি আনসার, অন না তো, ইন, অন হবে,
ইন হবে, ইন হি পারসিস্টেড ইন মিসআন্ডারস্ট্যান্ডিং মি, সে অনবরত ভাবে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করতেছিল। আচ্ছা 24 নাম্বার, কতবার যে পরীক্ষায় এসেছে ইউ ক্যান্ট ইমাজিন, কতবার পরীক্ষায় আসছে। হ্যাঁ, সো দেখি তো আমরা পারি কিনা। as the house was uninhabited, inhabited মানে কি থাকা, আর আন বললে কি হবে, ওই জায়গায় ফাঁকা ছিল, মানুষ বাস করতো না। at the house was uninhabited for quite a while, যেহেতু বাড়িটি দীর্ঘদিন ফাঁকা ছিল, মানুষ কোনো বসবাস করে নাই, it was dash with paste, এই বাড়ি এখন ড্যাশ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, পেস্ট দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। when the new tenant মানে ভাড়াটিয়া, এই কারণে যখন নতুন ভাড়াটিয়া went in to take a look, বলতেছে বাড়িটি দীর্ঘদিন আনইনহ্যাবিটেড অবস্থায় ছিল, এই জন্য নতুন ভাড়াটিয়া যখন বাড়িটা দেখতে গিয়েছিল, সে দেখলো এই বাড়িটা পোকামাকড় দ্বারা ড্যাশ হয়ে গিয়েছে। এই বাংলায় তো চলে আসে, বাড়িটি যেহেতু দীর্ঘদিন আনইনহ্যাবিটেড অবস্থায় ছিল, এই জন্য কি হলো, ওই নতুন ভাড়াটিয়া যখন বাড়িটি দেখতে গিয়েছিল, সে দেখলো বাড়িটি পোকামাকড় দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, ফুল হয়ে গেছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা যারা ফুল দিয়েছো হবে না ভাই, এটা আইবি এর কোশ্চেন, হ্যাঁ, এবং জিআরই বিগ বুকের কোশ্চেন, সো এটা আপনাকে একটু বুঝে আনসার করতে হবে। ভাই পোকামাকড় দ্বারা পরিপূর্ণ বুঝাইতে টেমিং টিম মানে পোকামাকড় দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, টেমিং হবে আনসারটা, কোনো কিছু মানে ব্যাপক মাত্রায় থাকা, কোনো কিছু দিয়ে পরিপূর্ণ থাকা, এটাকে আমরা কি বলি, টেমিং বলি। এটা আইবি এর এমবিআর এসেছে এবং ব্যাংকে তো হরহামেশাই আসেই, সো টেমিং হবে। যারা ফুল বলছেন হবে না, আমরা তো বলি কি, দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, আমরা এটা বলি না, তাহলে ফুল অফ ওয়াটার মানে কি, পরিপূর্ণ গ্লাস ফুল অফ ওয়াটার, কিন্তু এখানে পোকামাকড় দ্বারা পরিপূর্ণ, জীবন্ত কোনো কিছু দ্বারা পরিপূর্ণ, সেটাকে আমরা টেমিং বলি না। এই জঙ্গলটা টেমিং অফ স্নেক, আমেরিকার একটা জায়গা আছে যেখানে পুরা সাপ দিয়ে পরিপূর্ণ, কোনো পাখি নেই ওই বনে, সাপ এত বেশি, সাপ দ্বারা পরিপূর্ণ। যখন পোকামাকড় সাপ এগুলা দিয়ে পরিপূর্ণ হবে, ফুল অফ হবে না, কি হবে, টেমিং অফ। বাপি ভাই আসছে? ওকে, সো আমরা এখন 1 নাম্বার, এই ছিল আমাদের 1 নাম্বার লেকচার শিট, মাস্ট ডু লেকচার শিটের যে 1 নাম্বার লেকচার শিটটা, সো 1 নাম্বার লেকচার শিট হয়ে গেল। এইবার আমরা 2 নাম্বার লেকচার শিটে আসবো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করতে হবে, স্যার আমাদের এবার পরীক্ষা কি আইবিএ নিবে? শুধু আইবিএ একা নেবে তা না, আইবিএ নিতে পারে ব্যাংকিং, ঢাকা ভার্সিটির মানে বিজনেস ফ্যাকাল্টি, তারাই বেশি করবে। ঢাকা ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি করবে, আইবিএ করবে, ঢাকা ভার্সিটির সোশ্যাল সায়েন্স করবে, ঢাকা ভার্সিটির আর্টস ফ্যাকাল্টি করবে, বিআইবিএম করবে, সবাই মিলে করবে। এতদিন যেমন বিআইবিএম এর একা আধিপত্য ছিল, এখন সেটা হবে না। ক্লিয়ার বিষয়টা? এই আপু পরীক্ষা আপু দেখবো খুব তাড়াতাড়ি, মানে পাশাপাশি হবে। কেমন, ধরো ঈদের আগে আমরা যতটুকু জেনেছি কম্বাইন্ড 22 সাল ভিত্তিক কোনো পরীক্ষা হবে না। 22 সাল ভিত্তিকের পরীক্ষাটা এটা মনে করো এপ্রিল মেতে হবে। ক্লিয়ার বিষয়টা? যতটুকু জেনেছি। এখন এপ্রিল মেতে দেখবা পর 22 সাল ভিত্তিক সিনিয়র অফিসার ক্যাশ অফিসার, এমনও হইতে পারে 2 মাসের মধ্যে পুরা 6টা পরীক্ষা হয়ে যাবে। 6টা মানে কি, 3টা এমসিকিউ 3টা রিটেন। 2022 সাল ভিত্তিক কি এমসিকিউ, 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, 2022 সাল ভিত্তিক অফিসার, 2022 সাল ভিত্তিক ক্যাশ অফিসার, এমসিকিউ রিটেন দেখবা 2 মাসের মধ্যে হয়ে যাবে। আবার একটা মজার ব্যাপার, তার ঠিক 3 মাস পরেই দেখবা 2023 সাল ভিত্তিক পরীক্ষা হয়ে যাবে। কারণ কি, 2023 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো আমরা পাইছি, 3টা সার্কুলার অলরেডি পেয়ে গিয়েছি, এটার পরীক্ষা কিন্তু নভেম্বরে হবে। সেই জন্য একটু আমরা মাথায় রাখবো, এটার পরীক্ষাটা নভেম্বরে হবে। ক্লিয়ার বিষয়টা? এই হাবিব কিচ্ছু দেখতে হবে না, শুধু শীট পড়বা, এই জন্যই তো ক্লাসগুলো নেওয়া। আচ্ছা, আবার একটু 1 মিনিট কথা বলবো ওদের সাথে তুমি। আচ্ছা ওকে, এদিকে আসো। এমনি আমাদের আজকে সেমিনার আছে, এগুলো নিয়ে একটু কথা বলো। আমাকে জাস্ট 2টা মিনিটের একটা সময় দিবা, ব্রেক দিবা, 2 মিনিট জাস্ট। হ্যাঁ, এরপর আমি 2 নাম্বারটা শুরু করবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? জি জি ভালো আছি। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, ওই যে ম্যাথের যে ক্লাসগুলো, জি এই যে মাস্টার ভার্সিটিতে কি আপলোড করা হয় এখানে? জি 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 আচ্ছা, পাইলাম না তো ভাই। হ্যাঁ, শুরু হইছে না তো, তাই না? আমাদের না এর আগে একগুলা ক্লাস হয়ে গেছিল, ওগুলা আপলোড করাই আছে সব।
আমাদের তো এটা কি free 18 পাবে? ব্যাচের জি। স্যারের কোনো ম্যাথের মাস্টার ব্যাচের ক্লাস হয় নাই এখন পর্যন্ত। এর একটা হয়েছে মনে হয় গত সপ্তাহে, না তার আগের সপ্তাহে মনে হয় একটা হয়েছে। ওটা ক্যান্সেল হয়েছিল। আরেক স্যার ক্যান্সেল মনে হয় গত সপ্তাহেরটা হয়েছিল আনুমানিক, আমি আসলে সঠিক বলতে পারতেছি না। ভাই, হ্যাঁ ভাইয়া, আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা বন্ধ ভাইয়া। কোন নাম্বারটা? কোনটা? ওই গত সপ্তাহে শনিবারে যে আপনি একটা নাম্বার দিয়েছিলেন, আপনার নাম্বার এটা তো কল যায় না, আর একটা নাম্বার তো হোয়াটসঅ্যাপ না, আর অনলাইন কল যায় না। এই নাম্বারটা তো সব সময় খোলা থাকে, 01896400331। এটা তো সব সময় খোলা থাকে। না ভাই, আপনি তো দিয়েছেন এটা 0189664000339, এটা তো আপনার নাম্বার। না না, 339 নয়, 331। হ্যাঁ, মুইদেন স্যারের যে হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনাকে যে কারণে বলছিলাম, আমাদের অনলাইন চারও বেছে আপনি বলছিলেন দিবেন ওই আমাদের ভয়েস লেকচার 9 ইংলিশ ভয়েস, জি। একটু আপলোড করলে ভালো হয়। 8 বছর নিয়েছিল, ওইখানে অনেক কিছু বাকি, মানে এমসিকিউ, তারপরে লেকচার 7 আর ভয়েস চেঞ্জ এমসিকিউ আছে। জি জি, সেটা হচ্ছে যে লেকচার 9 ভয়েস চেঞ্জ, তারপর লেকচার 7, লেকচার 4, এই তিনটাতে কিছু কিছু বাকি আছে, মনে করেন 20টা 25টার ভিতরে এমসিকিউ। আচ্ছা, স্যার ক্লাসগুলা নেক, মিজান স্যার ক্লাস নেক, নিলে ওগুলো আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? না, সুমন স্যার তো কিছুক্ষণ আগে জি, সুমন স্যার তো বললো দিবে। সুমন স্যারের ভয়েস চেঞ্জের ক্লাস আছে। আপনারা চেক করে দেখবেন। আচ্ছা ঠিক আছে, দেখবো, সমস্যা নেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, অসংখ্য ধন্যবাদ। এখন আসি তাহলে আমরা। আচ্ছা, আমাদের 1 নম্বর লেকচার শিডিউল পরিপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, আমাদের যে মাস্ট বি ইংলিশ ক্লাস টু কনফার্ম আ ব্যাংক জব, একটা ব্যাংক জব নিশ্চিত করার জন্য, এখন আর কোশ্চেন নিব না, আবার পরে লাস্টে নিব। একটা ব্যাংক জব নিশ্চিত করার জন্য ইংলিশের যে ক্লাসগুলো আমার করতে হয়, সেগুলোর মধ্যে মাস্ট বি আমাদের 1 নম্বর পরিপূর্ণভাবে শেষ। এখন আমরা 2 নম্বর ক্লাসটা শুরু করব। ওকে স্যার, কোনো কথা নেই, আসেন তাহলে আমরা 2 নম্বর ক্লাসে চলে আসি। আচ্ছা, 2 নম্বর ক্লাসে আমরা শুরুতে যে বিষয়টা দেখব সেটা হলো আমাদের ধারাবাহিকভাবে, এবং শীটগুলো কিন্তু তোমাদের কাছে চলে গিয়েছে সবাই। আমরা যারা প্রিলি রিটেন ভাইবা ভর্তি হয়েছি তাদের কি রিটেনের জন্য আলাদা ভর্তি হতে হবে? আচ্ছা ফেরদৌস, এটা কিন্তু তোমাদের রেগুলার বেসের মানে ক্লাস প্রিলি রিটেন ভাইবা, এটা তোমাদের একদম পরিপূর্ণ। কিন্তু তোমার ভাইবা মানে রিটেনটাকে, প্রস্তুতিটাকে আরেকটু শানিত করার জন্য, যেমন একদম যে স্যার আমার রিটেনটা এমন জায়গায় যাইতে হবে, আমি একটা রিটেন পরীক্ষা দিব, একটা পরীক্ষাতে আমাকে চাকরি পাইতে হবে, তাদের জন্য আমরা একটা প্রিমিয়াম রিটেন ব্যাচের আমরা আয়োজন করি, বুঝছো, যাতে কোনো রকমই রিটেন নিয়ে কোনো গ্যাপ না থাকে। হ্যাঁ, এই জন্য তোমাদের এই কোর্সটা হয়ে গেলে তোমরা তারপরে ওই কোর্সটাতে যুক্ত হবা, বা এই কোর্সের মিনিমাম 40% যাদের শেষ হয়েছে তারা ওই কোর্সে যুক্ত হবা, আদারওয়াইজ যুক্ত হবা না। হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, এটা অনলাইন অফলাইন দুইটাই। অফলাইনেরটা শুরু হয়েছে 3 তারিখ শুরু হয়েছে, আর অনলাইনেরটা শুরু হবে, একটা ব্যাচ শেষ না হইলে আমরা এটা শুরু করি না, একটা করে ব্যাচ চালাই। ফি কত? এটা ফি তখন হবে, এখনই ফি নিয়ে পাগল এদের, শুধু টাকার চিন্তা, সার্ভিসের চিন্তা নেই। সারা রাত জেগে যে শীটগুলো তৈরি করি, এই শীট কোথাও পাবা? তোমাদের নিজেদের তো এটা মানে রিয়ালাইজেশন আছে যে কি শীটের কেমন কোশ্চেনের মান, সেটা এদের কাছে শুধু টাকা দরকার। আগে টাকা 20,000 নিব, 20,000 দিবা, জবের পিছনে কোনো টাকার বিষয় আছে নাকি? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, ওকে, আর কোনো কথা নেই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। এখন যেহেতু ফেসবুক লাইভে আছি, ফেসবুক লাইভের স্টুডেন্টরা একটু কোয়ালিটিফুল কিছু দেখুক। আচ্ছা, সো আসি আমাদের, আমরা 1 নম্বর ক্লাস পুরোপুরি শেষ করেছি, আজকে আমাদের ক্লাস নাম্বার 2। ওকে, সো 2 নম্বর ক্লাসে আসি। অ্যাজ ইউজুয়াল 2 নম্বর ক্লাসে শুরুতেই ওয়ার্ড মিনিং থাকবে 60টা, কিন্তু ওয়ার্ড মিনিং যেহেতু আমি আজকে 1 নম্বরেরটা পড়িয়েছি, এটা আবার আমি নেক্সট দিন পড়িয়ে দিব, ক্লিয়ার? সো এটা আমি পরে কুইট করতেছি, আমি এখন ওয়ার্ড মিনিং এ যাবো না, ওয়ার্ড মিনিং এর পর থেকে আমি শেষ করার চেষ্টা করবো, ক্লিয়ার? সো 60টা ওয়ার্ড মিনিং থাকে প্রত্যেকটা শীটে আমাদের। ওকে, এখন হলো অ্যান্টোনিম, টপ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিম। ওকে, এখানে একটা কথা, মানে ওই যে রিকোয়ারমেন্টটা বা ডিরেকশনটা বলছে যে প্রথমে একটা মূল ওয়ার্ড থাকবে, এই মূল ওয়ার্ডের নিচে 5টা কি থাকবে, ওয়ার্ড থাকবে, এর ক্লোজ অ্যান্টোনিমটা বের করবেন। অনেক ক্ষেত্রে 2টা উত্তর হবে, কিন্তু 2টা উত্তরের মধ্যে আপনাকে বেস্ট উত্তরটা নিতে হবে, মানে জিআরই বিগ বুকের যে নির্দেশনা, সেই নির্দেশনাটা আমি তুলে দিয়েছি। ওকে, এখন আসো, এত কিছু দরকার নেই, আমরা এখন আমাদের আনসারে চলে যাই। অ্যান্টোনিম, তার মানে আমাকে মূল কি দেখতে হবে?
অ্যান্টোনিম দেখতে হবে। এখন আসো লিম্প। লিম্প মানে কি জানো? নড়বড়ে। লিম্প নট স্টিপ, আমরা নড়বড়ে বলি না, সেই নড়বড়ে। হ্যাঁ, একটু লিখে নাও আমরা। লিম্প মানে নড়বড়ে, লিম্প মানে নড়বড়ে। বাকি ভাই নট স্টিফ, স্টিফ না এক জায়গায় আমি স্টিফ থাকবো তা না, নট স্টিফ। তাহলে এখন বলেন এর অ্যান্টোনিম কোনটা হবে দ্রুত? নড়বড়ে এর অ্যান্টোনিম, ইয়েস অলরেডি করে ফেলছে রায়হান খান, ভেরি গুড রায়হান খান। আনসার হবে ফার্ম, দৃঢ় কঠোর, বি ফর বাংলাদেশ। আমরা বলি না নড়বড়ের অ্যান্টোনিম কি হইতে পারে? ফার্ম, দৃঢ় কঠোর। সো আনসার হবে বি ফর বাংলাদেশ। এরপরে 2 নাম্বার গ্লোবাল। গ্লোবাল মানে কি? বৈশ্বিক, বৈশ্বিক। তাহলে গ্লোবালের অ্যান্টোনিম, ইয়েস তোমরা অলরেডি করে ফেলেছো, লোকাল। তাহলে গ্লোবালের অ্যান্টোনিম হবে লোকাল, লোকাল। ওকে, সো আমরা কিন্তু অ্যান্টোনিমের মধ্যেই আছি, আমি আর উপরে না লিখলাম। অ্যান্টোনিম আমরা এখন যে কাজটা করব, আমরা অ্যান্টোনিমটা শিখবো। হ্যাঁ, ওই 1 থেকে 22টা কোশ্চেন, 1 থেকে 22টা কোশ্চেন অ্যান্টোনিম। আসো, স্টেবিলিটি মানে কি? স্থিতিশীলতা। বলি না এটা স্টেবিলিটি দরকার, স্থিতিশীলতা দরকার। তাহলে স্থিতিশীলতা এর অ্যান্টোনিম কি হবে? অস্থিতিশীলতা, ইনকনস্ট্যান্সি, ইনকনস্ট্যান্সি। স্থিতিশীলতা, অস্থিতিশীলতা, ক্লিয়ার? ইনকনস্ট্যান্সি, অস্থিতিশীলতা। দ্রুত লিখে নেবে কিন্তু। ডাইলেট মানে প্রসারিত করা, খুবই ইম্পর্টেন্ট এগুলা। ডাইলেট মানে প্রসারিত করা, প্রসারিত করা। প্রসারিত করা হইলে কি হবে? সংকুচিত করা, এই জাতীয় কোনো কিছু হবে। দেখো তো কোনটা হবে? কোনটা হবে? ন্যারো, পুশ, সফট বেন্ড, স্ট্রেংথেন, ন্যারো। ডাইলেট মানে প্রসারিত করা, এর অ্যান্টোনিম কি দিতে পারি আমরা? অ্যান্টোনিম হবে ন্যারো, ন্যারো। ওকে, আচ্ছা এরপরে চলে যাই আমরা, পরে কি বলতেছে সেটা একটু দেখি। এরপরে হলো কনসোল। কনসোল অর্থ কি? সান্ত্বনা দেওয়া। কনসোল সান্ত্বনা দেওয়া, আমি কোনো কিছুকে সান্ত্বনা দিচ্ছি। হ্যাঁ, এখন এটা কি হবে? কনসোল, সান্ত্বনা দেওয়া। এবার আসি আমরা, ইয়েস 3 নাম্বার অ্যাগ্রাভেট গ্রিপ। ভাই আমি একটাকে সান্ত্বনা দিচ্ছি, আরেকটাকে ওর দুঃখ কষ্টকে আরো বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি দুইটা অ্যান্টোনিম না? একদম অ্যান্টোনিম। ইয়েস, তাহলে সান্ত্বনা দেওয়া এর অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে অ্যাগ্রাভেট গ্রিফ, অ্যাগ্রাভেট গ্রিফ। হ্যাঁ, এরপর লেখেন দ্রুত এক্সকালপেট, অভিযোগ থেকে মুক্ত দেওয়া, মুক্ত করা। এক্সকালপেট মানে অভিযোগ থেকে মুক্ত করা, আমি কাউকে অভিযুক্ত করেছিলাম, অভিযোগ থেকে মুক্ত করে দিলাম, এটাকে বলি এক্সকালপেট। করবে নাকি? যে কোনো একজন করবে। টুকি, টুকটাক প্রস্তুতি, কি লিখতে চাচ্ছ আমি ঠিক জানি না। আচ্ছা ওকে হালদার, ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্সকালপেট মানে অভিযোগ থেকে মুক্তি দেওয়া। তাহলে আনসার কি হবে ভাই? আনসার হবে এ নাম্বারটা, অ্যাট্রিবিউট গিলটি। একটা অভিযোগ থেকে মুক্ত করতেছি, আর একটা গিলটি অ্যাট্রিবিউট আরোপ করতেছি, তার মানে আনসার হবে এ ফর আমেরিকা। এবার আসো, অ্যাক্রিশন মানে বৃদ্ধি। দ্রুত লিখতে হবে ওয়ার্ডগুলা, খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্রিশন মানে বৃদ্ধি, অ্যাক্রিশন মানে বৃদ্ধি, বাড়া কমা কোনো কিছু থাকবে, কি হবে এটা? রিডাকশন, রিডাকশন ইন সাবস্টেন্স কজড বাই ইরোশন। আমি রিডিউস করব আর এটা অ্যাক্রিশন করব। ওকে ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এটা। উত্তরটা খ্যাইজ। হ্যাঁ, মানে খ্যাইজ মানে ভিক্ষা করা, ভিক্ষা করা। যেমন বলি না খেজার মানে ভিক্ষুক, CADGER, খেজার মানে ভিক্ষুক। আর ক্যাইজ মানে ভিক্ষা করা, ভিক্ষা করা, ভিক্ষা করা। হ্যাঁ, মানুষ যে ভিক্ষা করে টাকা পয়সা চাই না, এটার অ্যান্টোনিম কি হবে? আর্ন করা। ভিক্ষা করা এটার অ্যান্টোনিম হবে আর্ন করা, আর্ন করা। ওকে, এরপরে চলে আসি আমরা অ্যাবজিওর, শপথ পূর্বক ত্যাগ করা, মানে আমি শপথ করে ত্যাগ করলাম। অনেকে শোনো না যে গায়ে দুধ দিয়ে গোসল করে ওই কাজটা একেবারে আর করবে না বলে শপথ করে, সেই জাতীয় কোনো কিছু। হ্যাঁ, অ্যাবজিওর শপথ পূর্বক ত্যাগ করা। তাহলে আনসার কি হবে? গ্রহণ করা। একটা শপথ পূর্বক ত্যাগ করা আর একটা গ্রহণ করা। স্পাউস মানে সমর্থন করা, স্পাউস মানে সমর্থন করা। একটা শপথ পূর্বক ত্যাগ করেছি, আরেকটা কি করেছি? সমর্থন করেছি, সমর্থন করেছি। স্পিশাস কৃত্রিম, জাল। হ্যাঁ, স্পিশাস জাল, কৃত্রিম, জাল, জাল। হ্যাঁ, জাল জিনিস কোনো কিছু, খারাপ জিনিস কোনো কিছু। হ্যাঁ, নকল, জাল, নকল, কৃত্রিম। স্পিশাস জাল, নকল, কৃত্রিম। আনসার কোনটা হবে? স্পিশাস ভ্যালিড, ভ্যালিড। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, কৌটিডিয়ান মানে দৈনন্দিন, দৈনিক, যেটাকে আমরা বলি না কৌটোডিয়ান, দৈনন্দিন, দৈনন্দিন। কৌটোডিয়ান মানে দৈনন্দিন বা দৈনিক, দৈনিক, দৈনিক যেটা ঘটে, দৈনিক যেটা ঘটে। আরেকটা কি হবে? এই দৈনিকের অ্যান্টোনিম কি সার্টেন হইতে পারে? দৈনিক মানেই তো দৈনিক, দৈনিক যেটা ঘটে। আচ্ছা, সার্টেন হবে না, সিক্রেট। এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি মানে কি? যেটা খুবই দুর্লভ। একটা খুবই দৈনিক জিনিস, আরেকটা কি? এক্সট্রাঅর্ডিনারি জিনিস, মানে কি? দুর্লভ জিনিস। ওকে, এরপর চলে আসি আমরা 12 নাম্বার
অ্যাডহিয়ার মানে লেগে থাকা, কোনো কিছু লেগে থাকা, এটাকে আমরা অ্যাডহিয়ার বলি। দেখে আমি আনসার দেখতে চাই। ফেসবুকে যারা আসো তোমরা নাম্বার দিয়ে আনসার করবে, যে এভাবে লিখবে 13C এভাবে লিখবে, ক্লিয়ার? 14C এভাবে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো। আনসার করতে হবে, প্রচুর আনসার করতে হবে, তাহলে বোঝা যাবে তোমাদের অবস্থা কি। আচ্ছা আইডিয়ার অর্থ কি বললেন? আপু, লেগে থাকা, কারোর সাথে লেগে থাকা, অ্যাডহিয়ার, কোনো কিছুর সাথে যুক্ত থাকা। যেমন তুমি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত আছো, ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে। সো অ্যাডহিয়ার মানে লেগে থাকা। এর অ্যান্টোনিম কি? ডিটাচ। আমি ডিটাচ থাকবো, এটা থেকে দূরে থাকবো, আর লেগে থাকবো, এটা হলো অ্যান্টোনিম। অ্যাডহিয়ার মানে লেগে থাকা। আনকনভেনশনালিটি, এই কনভেনশনাল মানে কি? গতানুগতিক বা কনভেনশনালিটি, হ্যাঁ, গতানুগতিকতা। আনকনভেনশনালিটি এটা কি হবে? আনকনভেনশনালিটি অগতানুগতিকতা বা অপ্রচলিততা। আনকনভেনশনালিটি এটা বেশি সুন্দর। অপ্রচলিততা, অপ্রচলিততা, হ্যাঁ, অপ্রচলিততা, প্রচলিত, অপ্রচলিততা নাউন যেহেতু, আর আনকনভেনশনাল অপ্রচলিত, আর এটা যেহেতু নাউন অপ্রচলিততা, আনকনভেনশনাল অপ্রচলিততা। আনসার কি হবে ভাই? প্রচলিত কোনো কিছু, সবসময় ঘটে কোনো কিছু, কি হবে? এই যে ফিডলিটি টু কাস্টম। আমি আনকনভেনশনাল অপ্রচলিত জিনিস, আরেকটা কি? আমি আমার কাস্টমের মধ্যেই থাকবো, ফিডলিটি টু কাস্টম, আমি আমার কাস্টমের মধ্যেই থাকবো, হ্যাঁ, এই জাতীয়, হ্যাঁ, ফিডলিটি টু কাস্টম। এরপর আসো পিন্স। পিন্স মানে কি জানো? এক চিমটি। আমি বললে এক চিমটি লবণ দে, হ্যাঁ, পিঞ্চ অফ সল্ট, এক চিমটি, খুবই ইম্পর্টেন্ট, মানে অল্প পরিমাণ, এক চিমটি। পিঞ্চ মানে এক চিমটি, এক চিমটি। আনসার কোনটা হবে? অ্যাবান্ডান্ট অ্যামাউন্ট, প্রচুর পরিমাণে থাকা, অ্যাবান্ডান্ট অ্যামাউন্ট, প্রচুর পরিমাণে থাকা। ওকে, এরপর আসো কি বলতেছে দেখো, আউটসেট মানে সূত্রপাত। আউটসেট মানে কি ভাই? সূত্রপাত। আউটসেট সূত্রপাত, সূত্রপাত। আনসার এ, রিগ্রেশন পশ্চাৎগতি। একটা সূত্রপাত মানে কি? সামনের দিকে যাওয়া, আউটসেট হওয়া, আর আরেকটা কি ভাই? পিছনের দিকে চলে আসা, পশ্চাৎগতি। রিগ্রেশন, রিগ্রেশন, রিগ্রেশন। ভাই এটার কিন্তু দুইটা জিনিস, রিয়ারিফাই। এই রিয়ার মানে কি? দুর্লভ, আর রিয়ারিফাই মানে কি? দুর্লভ করা, এই জাতীয় ভার্ব কিন্তু এটা। রিয়ারিফাই কোনো কিছুকে দুর্লভ করা, আরেকটা আছে কোনো কিছুকে পাতলা করা। আরে পাতলা মানে কি? আমি দুধের মধ্যে আরেকটু পানি দিব, তাহলে কি রিয়ারিফাই হয়ে যাবে? রিয়ারিফাই দুর্লভ করা, আরেকটা কি ভাই? কোনো কিছুকে আরেকটু পাতলা করা, রিয়ারিফাই। খুবই ইম্পর্টেন্ট কিন্তু রিয়ারিফাই, তরল করা, আরো বেশি তরল করা, এটা অনেকেই জানে না কিন্তু, হ্যাঁ। রিয়ারিফাই একটা হলো আরো বেশি পাতলা করা বা তরল করা, আর একটা হলো দুর্লভ করা। তাহলে আনসার কি হবে ভাই? আনসার হবে মেক মোর ডেন্স, আরো বেশি ঘনীভূত করা। মেক মোর ডেন্স, আরো বেশি ঘনীভূত করা। এরপর আসো এফ্রন্টেরি, খুব ইম্পর্টেন্ট। এফ্রন্টেরি উদ্ধততা, দ্রুত দেখো। এফ্রন্টেরি মানে ধৃষ্টতা, উদ্ধততা, ধৃষ্টতা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ধৃষ্টতা বা উদ্ধততা, ঐদ্ধত বলি না, ঐদ্ধত আচরণ, সেই ঐদ্ধততা, এফ্রন্টেরি। তাহলে আনসার কি হবে? নো, সিম্পলিসিটি হবে না। সিম্পলিসিটি মানে কি? সাদামাটা। এই উদ্ধতর অ্যান্টোনিম কি সাদামাটা হইতে পারে? আনসারটা এটা মনে রাখবা, জিআরই বিগ বুকের এই টাইপের কোশ্চেনগুলো আসবে। আমি আবারও বললাম, ইনশাল্লাহ যে ডিপার্টমেন্টই কোশ্চেন করুক, 5টা ডিপার্টমেন্টকে কোশ্চেন করে কিন্তু এই ক্লাসগুলো তৈরি। ধৃষ্টতা, ডেফারেন্স, শ্রদ্ধা। আমার মধ্যে ধৃষ্ট আছে, আমি কাউকে শ্রদ্ধা করি না। আর এটা কি? আমার মধ্যে ডেফারেন্স আছে, হ্যাঁ, ডিফারেন্স, শ্রদ্ধা, ভক্তি। আনসার হবে বি ফর বাংলাদেশ, বি ফর বাংলাদেশ। ওকে, এরপরে চলে আসো কি বলতেছে দেখি। স্কারভি, স্কারভি মানে জঘন্য। স্কারভি মানে জঘন্য জিনিস অথবা নিচ কোনো কিছু, বললে অনেক বেশি নিচ মানুষ, জঘন্য মানুষ, সেটাকে আমরা স্কারভি বলি। স্কারভি মানে জঘন্য অথবা নিচ। স্কারভি জঘন্য অথবা নিচ। তাহলে কি হবে ভাই? এই যে অ্যাবভ, এই অ্যাবভ রিপ্রোচ। আপু রিপ্রোচ মানে কি? তিরস্কার করা। আমি বললাম তুই জঘন্য ব্যক্তি। আরেকটা কি? অ্যাবভ রিপ্রোচ মানে কি? তিরস্কারের ঊর্ধ্বে। তাহলে এটা অ্যান্টোনিম না? একটা জঘন্য, আরেকটা কি? তিরস্কারের ঊর্ধ্বে মানে কি? তাকে কেউ তিরস্কার করতে পারবে না, মানে কি? সর্বোচ্চ ভালো কোনো জিনিস। আনসার হবে অ্যাবভ রিপ্রোচ। অবডিউরেট, একগুয়ে জেদি। অবডিউরেট মানে একগুয়ে জেদি। আমি কেন বারবার বলতেছি? তোমরাও কিন্তু মুখে মুখে বারবার বলবে, তাইলেই আনসার হবে। আমি বুঝাইতে পারছি? অবডিউরেট, একগুয়ে জেদি। হালদার
শিবাজিৎ হালদার, ভেরি গুড শিবাজিৎ হালদার, তুমি আনসার করতেছো, দ্যাটস গ্রেট। আনসার করো, তাহলে বুঝতে পারবো আমি, হ্যাঁ অন্যদেরকেও বলবো আনসার করতে। অবডিউরেট, একগুয়ে, জেদি, একগুয়ে জেদি, এখন বলো কোনটা হবে? কমপ্লাইসেন্ট, কমপ্লাইসেন্ট যে মানে কমপ্লাইসেন্ট, হ্যাঁ মানে কি যে সুশীল। অবডিউরেট, একগুয়ে জেদি, আর কমপ্লাইসেন্ট মানে কি সুশীল, নম্র, ভদ্র, এটা হলো আনসার। এবার আসো AVER, এভার, ভাই এটা কিন্তু অনেকেই জানি না আমরা। এভার খুব ইম্পর্টেন্ট, জোর দিয়ে বলা। এভার মানে কি জোর দিয়ে বলা, কোনো কিছু আমি জোর দিয়ে বলতেছি, এটাই সঠিক, এটাকে আমরা এভার, জোর দিয়ে বলতেছি। এই 20টা ক্লাসই করে দেখো ইংলিশ তোমার লেভেল কই যায়। ওকে, জোর দিয়ে বলা, এভার মানে কোনো কিছু জোর দিয়ে বলা। তাহলে এটার অ্যান্টোনিম আমরা কি নিতে পারি? কোনো কিছু জোর দিয়ে বলা, তাই তো, জোর দিয়ে বলা। তাহলে রিফিউজ করা হবে না ডিনাই হবে? কোনটা হবে? রিফিউজ না ডিনাই? ডিনাই, ডিনাই, ডি নাম্বার, ডিনাই, ডিনাই, রিফিউজ না ডিনাই হবে, ডিনাই। এভার মানে জোর দিয়ে বলা, ক্লিয়ার বিষয়টা? আর দুইটা আছে ভাই, পরেরটা পিথ। পিথ মানে কি জানেন? প্রধান অংশ, এটা অনেকেই জানে না কিন্তু। পিথ মানে প্রধান অংশ, পিথ মানে কোনো কিছুর প্রধান অংশ, এটাকেই আমরা পিথ বলে থাকি, কোনো কিছুর প্রধান অংশ। তাহলে প্রধান অংশ যদি হয় তাহলে এটাকে আমরা আনসার কি বলতে পারি? এই যে আনসার ই, সুপারফিশিয়াল এলিমেন্ট, সুপারফিশিয়াল এলিমেন্ট। ওকে, এবার আসো লাস্ট ওয়ান, সুপাইন মানে অলস, অলস অথবা কুড়ে, বলি না অনেক বেশি কুড়ে, অলস অথবা কুড়ে। তাহলে এখন বলো তোমরা আনসার কোনটা হবে? এই 22-এর আনসার দেখতে চাই আমরা কমেন্টসে, দ্রুত 22-এর আনসার দেখতে চাই। ভেরি গুড, ভেরি গুড, ইয়েস। সুপাইন মানে কি? অলস, কুড়ে। আনসার হবে এ নাম্বারটা, ভিজিল্যান্ট, তৎপর, সতর্ক, তৎপর থাকি আমি। ওকে, এটা হলো আমাদের আনসার। সো আমাদের অ্যান্টোনিম পার্ট চলে গেল। এখন আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যানালজি পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, অ্যানালজি পার্টটা কি সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, আমি আবারও বলি, অ্যানালজি পার্টটা আমি ডিরেক্টলি আপনাদের 27টা টেস্ট শেষ করে ফেলবো। জিআরই বিগ বুকে 27টা টেস্ট শেষ করলে ইনশাল্লাহ অ্যানালজি আপনার দখলে সবচাইতে মানে আপনি ভালো পারবেন ইনশাল্লাহ। সো এই 27টা টেস্টের অ্যানালজি আপনি যদি আমার সাথে সাথে করেন দেখবেন আপনার হয়ে যাবে। অনেক কিছুতে হয়তো আপনি বুঝবেন না বাসায় করলে, বা বাসায় বুঝবেন সেটা 2-3 ঘন্টা লেগে যাবে 18টা অ্যানালজি পড়তে। আমার সাথে দেখবেন আপনার 18 মিনিটের মধ্যেই এটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? সেই জন্য আমরা একটু ক্লাসে সে মনোযোগী হব, তাহলে আমাদের আর বাইরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ওকে, সো দেখবেন অনেক কম পড়লেই হয়ে যাবে। তাহলে আসেন প্রথমত 1 নাম্বার, টপ মোস্ট ইম্পর্টেন্ট অ্যানালজি। অ্যানালজি তো আর বেসিক কথা বলার দরকার নেই, ওটা আমরা ক্লাসে আপনাদেরকে জানিয়েছি। এখন আমি কোশ্চেন সলভে চলে যাব। আসেন, জাজ, আমরা জানি জাজ, আর গ্যাভেল। এই গ্যাভেল মানে কি? হাতুড়ি। গ্যাভেল মানে কি? হাতুড়ি। আমরা দেখি না জাজরা বলে না অর্ডার, 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 তার মানে কি? জাজ নিয়ন্ত্রণ করে। জাজ কি করে? কোর্টটা নিয়ন্ত্রণ করে কি দিয়ে? হাতুড়ি দিয়ে। আনসার কোনটা হইতে পারে? তোমরা অলরেডি আনসার করেছো, আনসার হলো সি। আর রেফারি ফিল্ডটাকে নিয়ন্ত্রণ করে কি দিয়ে? হুইসেল, বাঁশি দিয়ে। তাহলে কি বলতে পারি? জাজ গ্যাভেল দিয়ে কোর্টরুম নিয়ন্ত্রণ করে, আর রেফারি হুইসেল দিয়ে ফিল্ড নিয়ন্ত্রণ করে। সো আনসার হলো সি ফর চিটাগং। ওকে, এবার আসো অর্গান, কিডনি। ভাই আমাদের কিডনি এটা কিন্তু আমাদের একটা অর্গান, কিডনি এটা একটা অর্গান। আনসার কি বলতে পারি? রিব। রিব কি জানো? বুকের পাঁজর। এই পাঁজর কিন্তু ওয়ান কাইন্ড অফ কি? বোন। তাহলে কিডনি ওয়ান কাইন্ড অফ আমাদের অর্গান, আর রিব মানে কি? পাঁজর। পাঁজর ওয়ান কাইন্ড অফ আমাদের বোন, বোন। ওকে, আচ্ছা হ্যামারশাল। ওকে, হ্যাঁ দ্রুত আনসার চাই, আনসার চাই। ফুয়াদ হোসাইন, ভেরি গুড ফুয়াদ হোসাইন। শিবাজিৎ হালদার, ভেরি গুড শিবাজিৎ হালদার, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এভাবে কমেন্টস করতে হবে সবাইকে, তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ, এবার আসেন, তাহলে কি হলো? কিডনি ওয়ান কাইন্ড অফ অর্গান। 2 নাম্বার, রিব মানে কি? পাঁজর, বুকের যে পাঁজরের কাঠি বলি না আমরা, সেটা হলো ওয়ান কাইন্ড অফ বোন, হাড়। এবার আসো 3 নাম্বার কি বলতেছে? সুট। ভাই মনে রাখবা, সুট অর্থ কি ভাই? ছাই। ছাই। কম্বাসন, কম্বাসন মানে কি? দহন। ভাই কোনো কিছু দহনের শেষে কি থাকে? ছাই পড়ে থাকে। তাহলে কি বলতে পারি আমরা? দহনের শেষে কোনো কিছু ছাই পড়ে থাকে। অলরেডি একজন আনসার করে ফেলছে, উড কাটিং, সডাস্ট। সডাস্ট ভাই, উড কাটিং মানে কি? কাঠ কাটার শেষে কি থাকবে? সডাস্ট পড়ে থাকে। সডাস্ট মানে কি? কাঠের গুড়ির যে ছোট ছোট অংশ, হ্যাঁ সেটাকে আমরা সডাস্ট বলে থাকি। তাহলে কাঠ কাটলে সডাস্ট থাকবে, সডাস্ট। হ্যাঁ,
ওকে সডাস্ট কাটলে সডাস্ট থাকবে, আর কম্বাসন থাকলে কি থাকবে? কম্বাসন থাকলে ছাই পড়ে থাকবে। ওকে, এবার চলে আসেন পরেরটা, পিউরিফাই ইমপারফেকশন। ভাই ইমপারফেকশন জিনিস কি করতে হয়? পিউরিফাই করতে হয়। ইমপারফেকশন জিনিস কি করতে হয়? পিউরিফাই করতে হয়। 4 নাম্বার তোমরা আনসার বলো, আগে 4 নাম্বার আনসার করো, তারপরে দেখবো। রহমান মিজান, ওকে মিজান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভেরি গুড ভেরি গুড। ওকে, অসংখ্য ধন্যবাদ মিজান স্যার। ওকে ওকে, কাকন আনসার করছে, ওকে সুস্মিতা আনসার করছে, অনন্যা আনসার করছে। ওকে ওকে, আচ্ছা বিশ্বাস, কঙ্কা বিশ্বাস আনসার করছে, শেরিন খুশবু আনসার করছে, রাকিবুল ইসলাম আনসার করছে, ভেরি গুড ভেরি গুড। ফুয়াদ হোসাইন আনসার করছো, ভেরি গুড। ওকে তানভীর তোমার আনসার, ইয়েস তোমার আনসার ঠিক আছে তানভীর, যারা আনসার করেছি সবারই ঠিক আছে। এই ইমপারফেকশন জিনিস কি করতে হয়? ইমপারফেকশন জিনিস পিউরিফাই করতে হয়, আর যেগুলো ডাউটফুল থাকে, ডাউটফুলনেস জিনিসগুলো কি করতে হয়? ভেরিফাই করতে হয়। তাহলে ইমপারফেকশন জিনিস পিউরিফাই করতে হবে, ডাউটফুল জিনিস কি করতে হবে? ভেরিফাই করতে হবে। ভেরি গুড। এবার আসেন কি আছে এটা? সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ সেপারেট। ভাই সেন্ট্রিফিউজ কি করে জানেন? তরল জিনিসটার যে পদার্থগুলো আছে ওগুলা সেপারেট করার কাজটাকেই সেন্ট্রিফিউজ বলা হয়। তাহলে সেন্ট্রিফিউজ দ্বারা কি করতে হয়? সেপারেট করতে হয়। আমাদের যে লিকুইড বা তরল পদার্থ আছে, এই তরল পদার্থের মধ্যেও কিন্তু বিভিন্ন পদার্থ দিয়ে তরল পদার্থগুলো তৈরি, ওইগুলাকে যদি আমি সেপারেট করতে চাই সেই মেশিনটার নামই হলো সেন্ট্রিফিউজ। তাহলে সেন্ট্রিফিউজ কি কাজে লাগে? সেপারেট করার কাজে লাগে। এখন আসি অন্যটা কি আছে, কোনটা আনসার হইতে পারে? দ্রুত বলতে হবে। এই যে কোলেন্ডার। কোলেন্ডার মানে কি? ছাঁকনি। এই কোলেন্ডার কি কাজে লাগে? ড্রেইন করার কাজে লাগে। তাহলে সেপারেট করার কাজে কি লাগে? সেন্ট্রিফিউজ। আর ড্রেইন করার কাজে কি লাগে? কোলেন্ডার। কোলেন্ডার মানে কি? ছাঁকনি। ওকে ভেরি গুড। ভাই এই 6 নাম্বার যে কয়শোবার পরীক্ষায় এসেছে কল্পনা করতে পারবেন না। 6 নাম্বার যে কয়শোবার পরীক্ষায় এসেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। দেখে আমি আগে আনসার দেখতে চাই, আগে আনসার দেখতে চাই কোনটা হবে। এটা এতবার পরীক্ষায় এসেছে যেটা অকল্পনীয়। দেখি আনসার করেন দ্রুত 6 নাম্বারটা, দ্রুত 6 নাম্বারটা আনসার করেন, দ্রুত 6 নাম্বারটা আনসার করেন। ও বাবা মুখস্থ আছে অনেকের দেখি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে ভাই একটু দেখি না। মক মানে উপহাস করা, ইমিটেট মানে নকল করা। মক মানে উপহাস করা, ইমিটেট মানে নকল করা। তাহলে কি ভাই, মক করতে গেলে আপনাকে কি করতে হয়? ইমিটেট করতে হয়। কাউকে উপহাস করতে গেলে কাউকে কি করতে হবে? তাকে নকল করে দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে মক করা মানে কি? কাউকে ইমিটেট করা। আরেকটা হলো টন্ট চ্যালেঞ্জ। টন্ট চ্যালেঞ্জ। ভাই টন্টের অর্থ কি? টন্ট জিনিস কি করতে হবে? চ্যালেঞ্জ করতে হবে। ওকে, টন্ট জিনিস চ্যালেঞ্জ করতে। টন্ট মানে কি? আপত্তিকর মন্তব্য। আপত্তিকর মন্তব্য। ভাই আমার বিরুদ্ধে কেউ যদি আপত্তিকর মন্তব্য করে আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করব। আর আমি যদি কোনো কিছুকে মক করতে চাই আমাকে কি করতে হবে? ইমিটেট করতে হবে। ভাই এটা কিন্তু মিনিমাম 20 থেকে 25 বার পরীক্ষায় এসেছে, তো আপনাকে মাথায় রাখতে হবে। আনসার হলো ই ফর ইউরোপ। এবার আসেন ম্যাল অ্যাড্রয়েট, অদক্ষ। এই ম্যাল অ্যাড্রয়েট মানে কি? অদক্ষ। স্কিল মানে দক্ষ। হ্যাঁ, ম্যাল অ্যাড্রয়েট হলো অদক্ষ। অ্যান্টোনিম বলতে পারি। ম্যাল অ্যাড্রয়েট অদক্ষ, স্কিল দক্ষ। এবার আসো প্রোফাউন্ডিটি, জ্ঞানের গভীরতা। প্রোফাউন্ডিটি জ্ঞানের গভীরতা। গ্লিপ মানে হালকা হালকা জ্ঞান, যেটা মানে সুপারফিশাল। তাহলে কি বলতে পারি আমরা? স্কিল দক্ষ, ম্যাল অ্যাড্রয়েট অদক্ষ। দিস ইজ দ্য রিলেশনশিপ অফ অ্যান্টোনিম। অ্যান্টোনিম ওকে। আর প্রোফাউন্ডিটি গভীরতা, গ্লিফ। ওকে, এবার আসো ইকুইভোকেশন, দ্ব্যর্থবোধক। ইকুইভোকেশন মানে দ্ব্যর্থবোধক। অ্যাম্বিগিউয়াস। এই অ্যাম্বিগিউয়াস ওয়ার্ডটা আজকে কয়বার পাইলা? কথা বলো। অ্যাম্বিগিউয়াস ওয়ার্ড মিনিং এ পেয়েছি, অ্যাম্বিগিউয়াস এরপরে কিসে পাইলাম? ফিল ইন দা ব্ল্যাঙ্কসে পাইছি, আবার দেখো অ্যানালজিতেও পাইছি। এই কিন্তু ওই ওয়ার্ডগুলো যা থাকবে দেখবা ওই ওয়ার্ডগুলোর বাইরে কোনো কিছু আসবে না। যে 900 ওয়ার্ড পড়াবো ওই 900 ওয়ার্ডই কাফি, একটা বেশি পড়ার দরকার নেই তোমার। ক্লিয়ার? সো আসো তাহলে অ্যাম্বিগিউয়াস মানে দ্ব্যর্থবোধক। ভাই দ্ব্যর্থবোধক, ইকুইভোকেশন মানে দ্ব্যর্থবোধক। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? সিনোনিমাস সম্পর্ক। তাহলে আমরা নিচেও এখন দেখবো সিনোনিমাস কোথায় আছে। সি নাম্বারটা প্ল্যাটিটিউড মানে গতানুগতিক। ব্যানাল, ব্যানাল মানেও গতানুগতিক। ওকে, বা প্রচলিত। তাহলে প্ল্যাটিটিউড মানে গতানুগতিক, ব্যানাল মানে গতানুগতিক, গতানুগতিক গতানুগতিক। ওকে, আর ইকুইভোকেশন দ্ব্যর্থবোধক, অ্যাম্বিগিউয়াস দ্ব্যর্থবোধক। সিনোনিম রিলেশন, সিনোনিম রিলেশন। ওকে,
এবার আসো 9 নম্বর কি বলতেছে সেটা দেখো। ভলাটাইল মানে অস্থিতিশীল। ভাই ভলাটাইল ব্যক্তির কি বেশি থাকে? টেম্পার, রাগ বেশি থাকে। এই অস্থিতিশীল ব্যক্তিরা কি করে? যখন তখন রেগে যায় না। তাহলে ভলাটাইল ব্যক্তির কি বেশি থাকে? টেম্পার বেশি থাকে। ঠিক একইভাবে বি নাম্বার, রেডি ব্যক্তির কি থাকে? উইট বেশি থাকে, জ্ঞান বেশি থাকে, মানে হঠাৎ যে কোনো একটা জিনিস মাথায় নেওয়ার ক্ষমতাটা তার বেশি থাকে। তাহলে ভলাটাইল ব্যক্তির টেম্পার বেশি থাকে, আর উইটি রেডি ব্যক্তির কি থাকবে? উইটি বেশি থাকবে। তৎপর ব্যক্তির উইট বেশি থাকবে। এবার আসো, সার্জিওয়ান মানে শল্য চিকিৎসক। আপনারা সকলেই জানেন সার্জিওয়ান মানে কি ভাই? শল্য চিকিৎসক। শল্য চিকিৎসক এদের কি থাকে? ডেক্সটারিটি, দক্ষতা থাকে। ভাই শল্য চিকিৎসক মানে চিকিৎসকদের কি থাকা লাগবে? দক্ষতা থাকা লাগবে। তাহলে চিকিৎসকদের কি থাকা লাগবে? দক্ষতা থাকা লাগবে। আনসার কোনটা নিব আমরা? ই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাটদের কি থাকা লাগবে? অ্যাজিলিটি মানে ক্ষিপ্রতা। অ্যাজিলিটি মানে ক্ষিপ্রতা। অ্যাজিলিটি মানে হলো ক্ষিপ্রতা। তাহলে অ্যাক্রোব্যাটদের কি থাকা লাগবে? অ্যাজিলিটি থাকা লাগবে। অ্যাজিলিটি থাকা লাগবে। ক্লিয়ার? অ্যাক্রোব্যাট মানে কি? মানে তোমাদেরকে আমি বলি, অ্যাক্রোব্যাটের মূল মিনিংটা হলো, দেখবা ওই সার্কাসের মধ্যে দড়ির ওপর দিয়ে একজন হেঁটে যায়, হ্যাঁ, বিভিন্ন কসরত দেখায়, ওদেরকে অ্যাক্রোব্যাট বলে। ওদেরকে অ্যাক্রোব্যাট বলে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন আসো, তাহলে সার্জনদের কি থাকা লাগবে? ডেক্সটারিটি, দক্ষতা থাকা লাগবে। আর অ্যাক্রোব্যাটদের কি থাকা লাগবে? অ্যাজিলিটি, ক্ষিপ্রতা থাকা লাগবে। অ্যাক্রোব্যাটদের কি থাকা লাগবে? ক্ষিপ্রতা থাকা লাগবে। ক্লিয়ার বিষয়টা? এবার আসি প্রুন হেজ। ভাই এই আরেকটা জিনিস মিনিমাম 20 বার আসছে, মিনিমাম 20 বার আসছে এটা, হ্যাঁ। সো আসো, প্রুন হেজ। ভাই প্রুন মানে কি? সুন্দর করে ছাটা, গাছ ছাটা, এটাকে প্রুন বলি আমরা। হেজ, হেজ মানে হলো ওই বিভিন্ন ঝোপঝাড় যেটাকে বলি না, এটাকে হেজিং, হেজ ঝোপঝাড় বলি। তাহলে ভাই হেজ মানে কি? আমাদের বেড়া দিই যে গাছগুলা দিয়ে, আমরা যে গাছগুলা বেড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয়। তাহলে হেজ কি করতে হয়? প্রুন, ছাটাই করতে হয়। ঠিক একইভাবে আমাদের চুল কি করতে হয়? চুলটা ট্রিম করতে হয়, ট্রিম করতে হয়। প্রুন মানে কি? ছাটা। হেজ প্রুন করতে হবে, আর আমাদের হেয়ারটা কি করতে হবে? ট্রিম করতে হবে, ট্রিম করতে হবে। এবার 12 নম্বর, ফটোগ্রাফ। ভাই লাইট কি করতে হয়? লাইট ফটোগ্রাফ করতে হয়। আর সাউন্ড কি করতে হয়? সাউন্ড রেকর্ডিং করতে হয়। তাহলে লাইট ফটোগ্রাফ করতে হয়, আর সাউন্ড কি করতে হয়? রেকর্ড করতে হয়। আচ্ছা, অ্যান্টিবায়োটিক, প্রতিষেধক। অ্যান্টিবায়োটিক দ্রুত লিখে নিবা তোমরা। প্রতিষেধক, ভাই প্রতিষেধক কি করে? ইনফেকশন দূর করার কাজে ব্যবহার করা হয়। তাহলে ইনফেকশন রোধ করতে অ্যান্টিবায়োটিক দিই, ইনফেকশন রোধ করতে অ্যান্টিবায়োটিক দিই। আর ব্লিডিং রোধ করতে কি করি? রোধ। ভাই ইনফেকশন রোধ করতে, দূর করতে অ্যান্টিবায়োটিক, আর ব্লিডিং রোধ করতে বা বন্ধ করতে কি হয়? কগিউল্যান্ট। হ্যাঁ, মানে রক্ত যে বন্ধ করে, জমাটবদ্ধ করে যে জিনিসটা, সেটাকে, সেই ওষুধটাকে কগিউল্যান্ট বলি। ওকে, তাহলে রক্ত প্রবাহ বন্ধ করতে কগিউল্যান্ট ব্যবহৃত হয়। ইনফেকশন রোধ বা বন্ধ করতে কি করতে হয়? অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। এবার আসো, ইওলজি মানে প্রশংসাপূর্ণ, স্তুতিপূর্ণ বক্তৃতা। ইওলজি প্রশংসাপূর্ণ বক্তৃতা বা লেখাকে আমরা ইওলজি বলি। তাহলে প্রশংসাপূর্ণ বক্তৃতার মধ্যে কি থাকবে? প্রেইজ থাকবে। তাহলে ইওলজির মধ্যে কি থাকবে? প্রেইজ থাকবে। ঠিক এমনি ইলিজি শোকপূর্ণ গাথা বা কবিতা, আর এই শোকপূর্ণ কবিতার মধ্যে কি থাকবে? ল্যামেন্ট, শোক থাকবে। ইম্পর্টেন্ট কিন্তু ভাই, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইওলজি মানে কি? প্রশংসাপূর্ণ উক্তি। তাহলে ইওলজির মধ্যে কি থাকে? প্রেইজ থাকে। ঠিক একইভাবে ইলেজি মানে কি? শোকগাথা, আর শোকগাথার মধ্যে কি থাকবে? ল্যামেন্ট থাকবে, ল্যামেন্ট থাকবে। এবার আসো, ড্যাম্প ভাইব্রেশন। ভাই ড্যাম্প মানে কি? নির্জীব। নির্জীব জিনিসের মধ্যে কি থাকে না? ভাইব্রেশন থাকে না। নির্জীব জিনিসের মধ্যে কি থাকে না? ভাইব্রেশন থাকে না। ঠিক একইভাবে আনসার কোনটা? স্ট্যান্স, ফ্লো। স্ট্যান্স মানে কি? ওই যে বাঁধ, আমরা যে বাঁধ দিই না, স্থির করে দিই, এটা। তাহলে স্ট্যান্স জিনিসের মধ্যে কি থাকে না? কোন রকম কোনো ফ্লো থাকে না। তাহলে স্ট্যান্সের মধ্যে কোন রকম কোনো ফ্লো থাকে না। তাহলে ড্যাম্প জিনিসের মধ্যে কোনো ভাইব্রেশন থাকবে না, স্ট্যান্ড জিনিসের মধ্যে কোনো ফ্লো থাকবে না। ওকে, এবার আসো,
ফ্রিকশন, ফ্রিকশন মানে কি ঘর্ষণ, ফ্রিকশন মানে কি ঘর্ষণ, ঘর্ষণ আমাদের ঘষি না, ঘর্ষণটাকে ফ্রিকশন। আর অ্যাব্রেডেড মানে ঘষে ঘষে উঠিয়ে ফেলা। তাহলে ভাই অ্যাব্রেডেডের জন্য কি করতে হবে, আপনাকে ফ্রিকশন করতে হবে, ঘর্ষণ করতে হবে। আর হিট, আপনি যদি ভেপোরাইজড করতে চান আপনাকে কি করতে হবে, হিট করতে হবে। তাহলে ভাই অ্যাব্রেডেড এর করার জন্য আপনাকে ফ্রিকশন করতে হবে, আর আপনি যদি ভেপোরাইজড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, হিট দিতে হবে। এবার আসেন কোয়ারি মানে পাথরের খনি। এই কোয়ারি পাথরের খনির মধ্যে কি পাওয়া যায়, পাথর পাওয়া যায়। কোয়ারি মানে পাথরের খনি, এর মধ্যে কি পাবেন, এর মধ্যে স্টোন পাবেন। ঠিক একইভাবে আপনারা জানেন কিনা টিম্বার মানে কি গাছের গুড়ি যেটাকে বলি আমরা। ওকে, ফেল, ভেরি গুড। ফেল এখানে কি পাওয়া যায়, টিম্বার পাওয়া যায়। ফেল মানে কি জানেন ভাই, মানে ওই যে পর্বত, যে পর্বতে যে খাস খাস যেখানে আর কি গাছগুলা থাকে। যেমন আমরা সবাই ওই যে কি টু যেন বের হলো, পুষ্পা টু দেখছি না, ওই গাছগুলা তারা কোথা থেকে সংগ্রহ করে, বন দেখবেন পাহাড়ের মতো করে, পাহাড় যে সেখানে গাছ থাকে, ওই পাহাড় থেকে তারা কি করি, আমরা টিম্বার কালেকশন করি, আর হলো কোয়ারি থেকে স্টোন কালেকশন করি। এবার আসেন ক্রেডিউলাস মানে সরল বিশ্বাসী, আমার মতো সরল বিশ্বাসী মানুষ, এদেরকে কি বলে, এদেরকে ক্রেডিউলাস বলে। ক্রেডিউলাস মানে সরল বিশ্বাসী, আমার মতো সরল বিশ্বাসী মানুষ সবসময় ডিউপ মানে প্রতারিত হওয়া, ডিউপ মানে প্রতারিত হওয়া। তাহলে ভাই সরল বিশ্বাসী মানুষরা সবসময় কি হয়, প্রতারিত হয়। ঠিক একইভাবে নিচে কোনটা আনসার হবে, সবাই দেখেন এই যে বুর মানে কি, বুর মানে হলো যেটাকে আমরা নিষ্ঠুর টাইপের কোনো কিছু, ইনসেনসিটিভ। ভাই তাহলে দেখেন না, ক্রেডিউলাস ব্যক্তিরা সবসময় কি হবে, সবসময় প্রতারিত হবে। ঠিক একইভাবে ইনসেনসিটিভ অসংবেদনশীল। ওকে একটু দেখেন না ভাই, ক্রেডিউলাস ব্যক্তিরা সবসময় কি হবে, ডিউপ প্রতারিত হবে। ঠিক একইভাবে বুর মানে অসভ্য ব্যক্তি, অসভ্য ব্যক্তি, বা বলতে পারি কি কঠোর নির্মম ব্যক্তি, অসভ্য ব্যক্তি, এদের মধ্যে কি থাকবে, ইনসেনসিটিভ হবে এরা সব সময়। তাহলে ক্রেডিউলাসরা ডিউপ হবে, ইনসেনসিটিভরা কি হবে, বুর হবে, অসভ্য হবে। ক্লিয়ার? ওকে, এরপরে কি প্রিপজিশন, আজকে এটা শেষ করে দিব। হ্যাঁ, প্রিপজিশনটা শেষ করেই আমরা আজকে রাখবো, বাকি পার্টটা 2 নাম্বার শীটের বাকি পার্টটা আমরা নেক্সট দিন করব। ক্লিয়ার? একটু দেখি আপনাদের পারেন কিনা। এক্সারসাইজ ইজ নেসেসারি ড্যাশ আ গুড হেলথ, এটা সকলেরই পারার কথা। এক্সারসাইজ ইজ নেসেসারি ফর আ গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এক্সারসাইজ দরকার, তাই তো বিষয়টা। এবার আসেন হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ওই মিটিং থেকে কি আছে, সে অ্যাবসেন্ট আছে। এবার আসো উই ডিড নট এক্স্যাক্টলি বার্গেইন ড্যাশ হিম, আমি তার জন্য বার্গেইন করতে পারি না। টার্নিং আপ লাইক দ্যাট অফ দ্য ব্লু বার্গেইন ফর হিম, আমি তার জন্য কি করতে পারি না, বার্গেইন করতে পারি না, বার্গেইন করতে পারি না। দ্রুত যাবো। The Muslim attended prayers in the mosque dash Friday, আপনারা এটা ভালো করে মনে রাখবেন ভাই, দিন ভালো করে মনে রাখবো আমরা। দিন আরেকটা কি, তারিখ, দিন আরেকটা হলো তারিখ, এর আগে কি বসে, অন প্রিপজিশন বসে। দিন আর তারিখ এর আগে অন বসবে, আর বাকি সব ক্ষেত্রে কি বসবে, বাকি সব ক্ষেত্রে ইন বসবে, ইন। এই দিন তারিখের বড় কি আছে, সপ্তাহ, মাস, বছর, দশক, শতক, সবার আগে ইন বসবে, সবার আগে ইন বসবে, শুধু দিন আর তারিখের আগে অন বসবে, মনে থাকে জানো। তাহলে কি হবে, অন ফ্রাইডে, অন 21 ফেব্রুয়ারি, মাথায় থাকে জানো এগুলা। ওকে, এবার আসো দিস ইজ দ্য বুক আই ওয়াজ টেলিং ইউ অ্যাবাউট, এটাই হলো সেই বই যে বই সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। এবার চলে আসি আমরা 6 নাম্বার কি বলতেছে, মাইক অফেন হাইটস ড্যাশ দ্যাট ট্রি, মাইক প্রায়ই ওই গাছের পিছনে লুকায়। ইয়েস, তোমরা পেরেছো, বিহাইন্ড দ্য ট্রি, গাছের পিছনে লুকানো, বিহাইন্ড দ্য ট্রি। এবার হোয়াট টাইম ডিড ইউ অ্যারাইভ ড্যাশ দ্য স্টেশন, ভালো করে শুনবে, নির্দিষ্ট করে যখন কোনো ছোট জায়গা হবে, ছোট জায়গা নির্দিষ্ট করে বুঝাইতে অ্যাট প্রিপজিশন হয়। অ্যাট দ্য স্টেশন, নির্দিষ্ট করে যখন কোনো ছোট জায়গা বসবে তখন অ্যাট দ্য স্টেশন। এবার আসো হি ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য প্রেসিডেন্ট ফর হিজ ডিসিশন, কি হবে বলো দেখি, এটা পারো কিনা। হি ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য, তাড়াতাড়ি বলতে হবে এটা কি হবে, একটু দ্রুত যাবো। হি ইজ রেসপন্সিবল
রেসপন্সিবল ফর। হেই রেসপন্সিবল ফর তো পরে আছে, দেখো আগে ভালো করে বুঝে উত্তর দিবা, ভালো করে বুঝে উত্তর দিবা, তাড়াতাড়ি যাব। হি ইজ রেসপন্সিবল কোনটা হবে? ইয়েস। শোনো ভাই, কারুর কাছে রেসপন্সিবল, আমি যখন কোনো ব্যক্তির কাছে রেসপন্সিবল তখন টু, আর আমি যখন কোনো কিছুর জন্য রেসপন্সিবল তখন হবে ফর। যেমন কি আই এম রেসপন্সিবল টু অল অফ ইউ, আমি তোমাদের সকলের কাছে দায়বদ্ধ। কিসের জন্য? ফর প্রোভাইডিং আ গুড লেকচার, ফর প্রোভাইডিং আ এক্সাম ওরিয়েন্টেড লেকচার। কারণ নিকট দায়বদ্ধ টু, আর কোনো কিছুর জন্য তখন হবে ফর। এই জন্য দেখো হি ইজ রেসপন্সিবল টু দ্য প্রেসিডেন্ট, কিসের জন্য? ফর হিজ ডিসিশন। ওকে, এবার আসো, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, তুমি যদি জীবনে সফল করতে চাও অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ওকে, হি হ্যাড টু গো ড্যাশ আ স্কোয়ার অন, কি হবে এটা? হি হ্যাড টু গো ব্যাক টু স্কোয়ার অন। ভাই ব্যাক টু স্কোয়ার অন মানে কি জানো? ব্যাক টু স্কোয়ার অন মানে যতই পরিশ্রম করি না কেন আবার আগের জায়গায় রয়ে যাই, যতই পরিশ্রম করো আবার আগের জায়গায় তুমি রয়ে যাবা, মানে তোমার পজিশনের কোনো চেঞ্জ হবে না। এটাকে আমরা বলি ব্যাক টু স্কোয়ার অন, ব্যাক টু স্কোয়ার অন। ওকে, এবার আসো, রিতা ওয়াজ ইনগেজড ড্যাশ রাভি, অন্য কিছু ভেবে নিও না, এটা আবার পজিটিভ নিও। এই রিতা ওয়াজ ইনগেজড, ইনগেজড অনেকে উইথ বলতেছে, সি ইনগেজড, ইনগেজড উইথ না রে, ইনগেজড টু। রিতা ওয়াজ ইনগেজড টু রাভি, ইনগেজড টু, engaged to। ওকে, এবার আসো 12 নম্বর কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। 12 নম্বর কোশ্চেন কি বলতেছে সেটা একটু দেখো। দ্য ফার্মার ইজ ওয়ার্কিং ড্যাশ ইজ ফিল্ড, দেখি এটা পারো কিনা দ্রুত। নাইস নাইস। ইন দ্য ফার্মার ইজ ওয়ার্কিং ইন হিজ ফিল্ড, ইন হিজ ফিল্ড। এখন আসো, হি কামস ড্যাশ, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, তোমরা আগে আনসার করবে। 13 নাম্বার, 13 নাম্বার আমি ফেসবুকে আনসার চাই, দেখতে চাই 13 নাম্বার, 13 নাম্বার ফেসবুকে আনসার দেখতে চাই। 13, ভেরি গুড, এই তো আমাদের স্টুডেন্ট তো বেশ ফাস্ট আছে। ভেরি গুড, ভেরি গুড। মনে রাখবে তোমরা সবাই, কাম বাই মানে পাওয়া, কাম বাই মানে পাওয়া। তুমি কিভাবে এই গাড়িটি পেয়েছো? কাম বাই মানে পাওয়া, এটা কিন্তু অনেকেই জানে না। ভেরি গুড, কাম বাই মানে পাওয়া, কাম বাই মানে পাওয়া। এবার আসো, হোয়াট ডিড ইউ থিঙ্ক ড্যাশ দ্য ফিল্ম, তুমি এই ফিল্ম সম্পর্কে কি চিন্তা করতেছো? হোয়াট ডিড ইউ থিঙ্ক, সবারই জানা, থিঙ্কের পরে কি বসবে? কথা বলে না কেন? অফ, এটা দ্রুত বলবো। থিঙ্ক অফ মানে চিন্তা করা, তুমি এটা নিয়ে কি চিন্তা করতেছো? থিঙ্ক অফ মানে চিন্তা করা। এবার আসো 15 নাম্বার, শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। এই ইন্টারেস্ট কি? কথা বলে না কেন? ইন, ইন্টারেস্ট ইন, শি ইজ ইন্টারেস্টেড ইন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, সে ড্রয়িং এবং পেইন্টিং এ অনেক বেশি ইন্টারেস্টেড। ওকে, মাই ফ্রেন্ড আস্কড মি টু মিট হিম আউটসাইড দ্য সিনেমা, আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করেছিল তাকে সিনেমার বাইরে মিট করতে। ড্যাশ অ্যান আওয়ার্স টাইম, কি হবে বলো? ড্যাশ অ্যান আওয়ার্স টাইম, ইন অ্যান আওয়ার্স টাইম না অন অ্যান আওয়ার্স টাইম সেটা বলতে হবে। ইন অ্যান আওয়ার্স টাইম না অন অ্যান আওয়ার্স টাইম, ইন অ্যান আওয়ার্স টাইম অথবা অন অ্যান আওয়ার্স টাইম। তাড়াতাড়ি। আচ্ছা, নট উইদিন। আচ্ছা, এই জায়গায় তোমাদেরকে একটু কথা বলে নি একটু ভালো করে, আমি গতদিন এই কথাটা বলেছিলাম, গতদিনও মনে এটা বলেছিলাম। আচ্ছা, ইন অ্যান আওয়ার্স টাইম, ইন হবে এটা। এই ইন টাইম আমি গতদিন এটা বলছি কিনা একটু দ্রুত বলবা, তাহলে রিপিট করবো না, সময় কম। ইন টাইম অন টাইম আমার মনে হয় গতদিন বলছিলাম। ওকে, বলেছিলাম। তাহলে ইন টাইম অন টাইমটা ভালো করে পড়ে রাখবে, এটা আসার মতো। ওকে, তাহলে ইন অ্যান আওয়ার্স টাইম, ওকে 1 ঘন্টার মধ্যে তুমি চলে আসবে। আচ্ছা, হি পার্টেড ড্যাশ অল হিজ প্রপার্টি, তার সকল সম্পত্তি সে তার ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছিল। এই কি বলো? পার্ট কি হবে? পার্ট অফ মানে বন্টন করা, ভাগ করে দেওয়া। হি পার্টেড অফ হিজ প্রপার্টি, সে তার সম্পত্তি তার সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছিল। এবার আসো, দ্য হুইল স্প্যান, ওই চাকাটা স্প্যান করলো ড্যাশ দ্য উইনিং লাইন, মানে আমরা দৌড়াচ্ছি মনে করো সাইকেল রেস, এই আমার সাইকেলের চাকাটা উইনিং রেসটাকে কি করেছে? অতিক্রম করেছে। পাস্ট দ্য উইনিং লাইন। এবার আসো, ইউ শুড বি অ্যাশেমড ড্যাশ ইউর মিসকন্ডাক্ট, অবশ্যই তোমার এই মিসকন্ডাক্টের জন্য তোমার লজ্জিত হওয়া উচিত। অ্যাশেমড অফ, অ্যাশেমড অফ মানে লজ্জিত, অবশ্যই আমার মিসকন্ডাক্টের জন্য কি হওয়া উচিত? লজ্জিত হওয়া উচিত।
ডিভাইড দ্য চকলেট ড্যাশ টু সিস্টার, তোমাদের জানার কথা 2 এর মধ্যে হইলে বিটুইন, 2 এর অধিক হইলে অ্যামাং, যেহেতু 2 জন এই জন্য বিটুইন হবে। রমা ইজ গুড, মনে রাখবা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, গুড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট মানে দক্ষ, রমা খুবই দক্ষ, কিসে দক্ষ, ড্যান্সিং এ দক্ষ, গুড অ্যাট। এবার আসো, দ্য কোম্পানি হ্যাজ বিন ড্যাশ ফায়ার, এই কোম্পানিটা ড্যাশ ফায়ারের মধ্যে আছে ফ্রম ইনভেস্টর, ইনভেস্টরদের থেকে এই কোম্পানিটা কি এখন অনেক বেশি ফায়ারের মধ্যে, ফায়ারের মধ্যে থাকা মানে কি সে বিতর্কের মধ্যে আছে, বিকজ অফ ইটস পোর পারফরমেন্স, এই বছর খারাপ পারফরমেন্সের কারণে কোম্পানিটা ইনভেস্টরদের কি আছে মানে বিতর্কের মধ্যে আছে, মানে কথা শোনার মধ্যে আছে। কি হবে বলো, আন্ডার ফায়ার, ভেরি গুড, আন্ডার ফায়ার। এবারে আই ওয়াজ বর্ন ড্যাশ জুলাই 10, সবাই উত্তর দাও, সবাই উত্তর তো দ্রুত, ফেসবুকে যারা আছো আমাকে 23 নম্বরের উত্তর দিতে হবে, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি আনসার। এই তো ভেরি গুড, ভেরি গুড, রাকিবুল, তানবীর, মমিনুল, ওকে, নাইস নাইস নাইস। হ্যাঁ আগের ক্লাসটাই, ওটা তো কতদিন হলো না, ভেরি গুড ভেরি গুড। এই তোমাদেরকে একটু আগে বললাম না আমি, 1 আই ওয়াজ বর্ন অন, এই মনে আছে কিনা, ডে ডেট, ডে ডেট, দিন তারিখ, অন দিন তারিখ, অন, সপ্তাহ মাস বছর ইন, সপ্তাহ মাস বছর ইন, সেটা যেহেতু ডেট হবে এই জন্য অন হবে, অন হবে। আসো 24 নাম্বার, দ্য মাদার ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট, সবাই একসাথে, অ্যাংশাস অ্যাবাউট মানে উদ্বিগ্ন, দ্য মাদার ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট, আম্মা অনেক বেশি উদ্বিগ্ন কি নিয়ে, তার ছেলের সেফটি নিয়ে। এবার আসো 25 নাম্বার, হি হ্যাজ সাফার্ড হেভি লসেস, সে অনেক লস সাফার করতেছে, তারপরেও মানে এই বছর না সে অনেক লস খাইছে, তারপরেও হি ওয়াজ রোলিং ড্যাশ ওয়েলথ, ভাই রোলিং ইন ওয়েলথ মানে কি সম্পত্তি বাড়ানো, রোলিং ইন ওয়েলথ মানে কি সম্পত্তি বাড়ানো, হি ওয়াজ রোলিং ইন ওয়েলথ, ইন ওয়েলথ। 26, his office is dash the second floor on the building, on the second floor, আমরা এটা বলি যে on the second floor of the building, এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমার অফিস অবস্থিত, ওকে ওকে, on the second floor of the building, petrol is sold by the liter মানে কোন কি দ্বারা, পেট্রোল লিটার দ্বারা কি হয় বিক্রি করা হয়, তারপরে চাল গম কেজিতে বিক্রি করা হয়, তখন বাই হবে, বাই দ্য লিটার। The food is very good dash the restaurant, এই তাহলে আবার নির্দিষ্ট করে বুঝাচ্ছে না, তাহলে at the restaurant, ছোট জায়গা নির্দিষ্ট করে ছোট জায়গা বুঝাইতে at হবে, at the restaurant, at the restaurant। I don't think she is afraid of, afraid of মানে ভীতু হওয়া, afraid of মানে ভীত। I will call you dash 6 o'clock, কি হবে বলো, এই 30 নাম্বার কি হবে, I will call you by 6 o'clock, আমি 6টার মধ্যে তোমারে কল দিব, এটা আমাকে বলবো আমরা, এই বাই হবে না, আই উইল কল ইউ একদম নির্দিষ্ট টাইম না, কি হবে বলো না, অ্যাট, এই তো আমি পেয়ে গেছি, অ্যাট হবে, এই নির্দিষ্ট টাইম বুঝাইতে অ্যাট হয়, অ্যাট 6 o'clock, অ্যাট 9, হ্যাঁ এম PM, অন না অ্যাট। দ্য কার ড্যাশ ইন ফ্রন্ট মানে সামনে, ইন ফ্রন্ট মানে সামনে, আমরা প্রতিদিন 34টা করে কি পড়বো, আমরা 34টা প্রিপোজিশন পড়বো, 34টা 22টা, আমি তোমাদেরকে বলি প্রতিদিন 22টা অ্যান্টোনিম পড়বো, 18টা অ্যানালজি পড়বো, 34টা প্রিপোজিশন পড়বো, 34টা স্পেলিং পড়বো, 34টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো, 34টা ইডিয়মস এন্ড ফ্রেজ পড়বো, ক্লিয়ার, ওকে। সো আসো, দ্য বস ইজ ড্যাশ লিভ, এখনো ছুটিতে আছে, অন লিভ, অন লিভ এখনো ছুটিতে আছে। ডু ইউ বিলিভ ড্যাশ ঘোস্ট, তুমি কি ভূতে বিশ্বাস করো, বিলিভ ইন গড স্রষ্টার প্রতি বিশ্বাস, বিলিভ ইন ঘোস্ট তুমি কি ঘোস্টে বিশ্বাস করো, ওকে। এই আজকে কি এই পর্যন্ত রাখবো নাকি না, এই 34টা শেষ করে দেবো, ওয়ান ওয়ার্ড দ্রুত বলতে হবে, ওয়ান ওয়ার্ড কি শেষ করবো না নেক্সট দিন দিব, আচ্ছা আজকে পর্যন্তই থাক, আমিও আজকে ক্লান্ত হয়ে গিয়েছি, আজকে পর্যন্তই থাক, কারণ আবার 12:30 আরেকটা ক্লাস দিয়ে ফেলছে তারা, ইনশাল্লাহ নেক্সট দিন টেনে দিব। সো আমি তোমাকে বলি আমার যে 20টা শীট আমি ফুল 20টা শীটই তোমাদেরকে শেষ করে দিব, এই নিয়ে তোমাদের অডিট হওয়ার কিছু নেই, ক্লিয়ার। 1 2 3 এই 3টা শীট একটু বড় হয়ে গেছে, পরের শীটগুলো আবার আমি ঠিকঠাক করে ফেলেছি, কারণ আমি প্রথম চিন্তা করেছিলাম 15টা ক্লাসের মধ্যে শেষ করে দিব, পরে দেখলাম 15টা ক্লাস নিতে গেলে একটু নাকে মুখে হয়ে যাচ্ছে, একটু প্রেশারও হয়ে যাচ্ছে আমার উপরে, তোমাদের উপরেও একটু প্রেশার হয়ে যাচ্ছে, যার জন্য আমি
পরবর্তীতে 5টা ক্লাস বাড়িয়ে নিয়েছি। এই 20টা ক্লাস আমি আবারও বলবো আমাদের মাস্টার ব্যাচের ক্লাস, এটা শুধুমাত্র আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। এই ক্লাসগুলো খুবই লুক্রেটিভ হয়ে থাকে। ম্যাথ ক্লাস তারেক স্যার নেবে, ইংলিশ ক্লাস আমি নিব। প্রতি শনিবার, আমি আবারও বলি, প্রতি শনিবার সকাল 10টায়, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে বা কোনো বড় ধরনের পরীক্ষা বা কিছু না হইলে প্রতি শনিবার সকাল 10টায় আমাদের মাস্টার ব্যাচের ক্লাসগুলো হবে। এবং আমি আবারও বলবো, তোমাদের যেহেতু অনুরোধ ছিল যে বৃহস্পতিবারের মধ্যে শীটটা দেওয়ার, ওকে ফাইন, আমি বৃহস্পতিবারের মধ্যে শীটটা দিয়ে দিব, কিন্তু অবশ্যই ভাই তোমরা একটু পরিশ্রম করবে। এই শীটগুলো আমি যেভাবে বারবার বলতেছি, দেখো না কত কথা বলেছি গত 2 ঘন্টায়, আমি কিন্তু সত্যি হাঁপাই গিয়েছি। এই শ্রম কিন্তু 3-4টা ক্লাসের শ্রম চলে গিয়েছে, কিন্তু তারপরেও ইচ্ছা তোমাদের জন্য চাকরিটা পাওয়াইতে পারি। আমাদের একটা ইচ্ছা 22 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার এবং ক্যাশ অফিসার এর মেজরিটি যেন আমাদের স্টুডেন্টরা পাই, মেজরিটি যেন আমাদের স্টুডেন্টরা থাকে, এই বিশ্বাস নিয়ে আমরা আগাচ্ছি। এবং আমরা প্রচুর শ্রম দিচ্ছি। আমাদের টার্নিং পয়েন্টে যে সকল ফ্যাকাল্টি মেম্বাররা আছে বা রিসার্চাররা আছে বা এখানকার স্টাফরা প্রচুর পরিশ্রম করতেছে, রাত জেগে জেগে শীট তোমাদের পাঠাই দিচ্ছে। কিন্তু তোমাদের কাছে অনুরোধ ভাই, তোমরাও একটু পরিশ্রম করো। পরিশ্রমটা যেন একদিক থেকে না হয়, কারণ একটা চাকরি যদি ইনশাল্লাহ একবার প্রস্তুতি, ভাই তোমরা বোঝো না, আমরা যারা বিবিএ বা অনার্সে পড়েছি তখন আমরা কি করেছি, প্রতি 6 মাস পর পর আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়ে যেত। 6 মাসে আমরা কি করতাম, অ্যাকাউন্টিং এর ফুল ওই যে মোটা যে বইটা, সেই বইটা আমরা শেষ করতাম। ফিলিপ কটলারের মার্কেটিং বইটা, কত বই শেষ করছি, কিন্তু জবের পড়া একবার পড়লি হয়ে গেল। এই নজরুলের উপন্যাস কয়টা, 3টা, কালকে কি 4টা হওয়ার সম্ভাবনা আছে? মোটেও সম্ভাবনা নেই। এ প্রস্তুতি একবার নিলেই হয়ে যায়। সেই জন্য বলবো জবের প্রস্তুতি অনেক সহজ। তোমরা যেহেতু অনার্স মাস্টার্স করে এসেছো, চিন্তা করো তো অনার্সে তোমরা কি করেছো, প্রতি 6 মাস পর পর 5টা করে বই পড়েছো। তার মানে কি আমরা 40টা বই শেষ করছি অনার্সে, কিন্তু এখানে তা না, মাত্র 5টা বই শেষ করব এবং যে বইয়ের কোনো পরিবর্তন নেই, একবার পড়লেই হয়ে যায়। আজকে সিম্পলি তুমি মনে করো আজকে এখানে মার্ডার অফ ম্যান, হোমিসাইড মানে কি মানুষ হত্যা, আচ্ছা কালকে কি এটা মানুষ হত্যার জায়গায় কি অন্য কিছু হয়ে যাবে? বোঝে না কেন, এটা রাজা হত্যা তো হবে না, সে একবার পড়লেই তো হয়ে যায়। এই জন্য আমি বলবো জবের পড়াটা খুব সহজ। আমরা পড়েছি, একবার একটা পরীক্ষাতেই জব পেয়েছি, সত্যি বলতেছি, গালগপ্প না এটা। এই জন্য তোমাদেরকে বলবো যে প্লিজ টার্নিং পয়েন্টে ব্যাংকের যদি তোমার প্রস্তুতি নিতে চাও, ভাই এখানে প্রচুর রিসোর্সফুল জিনিস দেওয়া হয়। টার্নিং পয়েন্টের একটা স্টুডেন্ট যে পরিমাণ সার্ভিস পায়, বাংলাদেশে কোনো জায়গায় এটা পাবে না। ব্যবসা করতেই সে বলতেছি না, অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে বলতেছি। ভাই এখানে টিচারদের কোয়ালিটি অন্য মাত্রার কোয়ালিটি, এখানে লেকচার ম্যাটেরিয়ালসের কোয়ালিটি অন্য মাত্রায়, অন্য প্রতিষ্ঠানে এটা সম্ভব হবে না তাদের পক্ষে করা এটা। এই জন্য তোমাদেরকে বলবো এই টাকায় তোমরা এই সার্ভিস পাচ্ছ, পরেও যদি তোমরা না চাকরি পাও এটা তোমাদের ব্যর্থতা। এই জন্য নিজের বাপ মার কথা চিন্তা করে হইলেও, তাদের যে ত্যাগ, তাদের যে পরিশ্রম আমাদের জন্য, তাদের কথা চিন্তা করে হইলেও একটু নিজের ক্যারিয়ারের প্রতি সদয় হও। তোমার ক্যারিয়ারের ভাগ আমি বসাবো না, কিন্তু একটু ভালো লাগা কাজ করবে যে আমার একটা ক্লাস থেকে তুমি উপকৃত হয়েছিলে, টার্নিং পয়েন্ট আমার প্রতিষ্ঠান থেকে তুমি উপকৃত হয়েছো, এইটা আমার ভালো লাগা কাজ করবে। এই জন্যই তোমাদেরকে বলবো একটু পড়াশোনা করতে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, একটু ভালো লাগার ব্যাপার আছে এটা, সো এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ ভাই, ওকে। সো ফেসবুকে যারা ছিলেন, আমি আবার বলি, হ্যাঁ, ও তারেক স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রান্ত বিশ্বাস স্যার, আমি তো রেগুলার ব্যাচের, একটু পরে যাও প্রান্ত, এটা দেখতে চাই। আচ্ছা, এখানে ভর্তি হলে ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে আজীবন। ভাইয়া স্যার, আমি তো রেগুলার ব্যাচের স্টুডেন্ট ছিলাম, এখন আমাদের জন্য কি করা যেতে পারে? হ্যাঁ, তুমি মাস্টার ব্যাচে চলে আসো, এই ক্লাসগুলো তো মাস্টার ব্যাচে হয়। একদমই প্রান্ত তোমার অবাক মানে অডিট হওয়ার কিছু নেই, আমাদের মাস্টার ব্যাচের ক্লাসটা। হ্যাঁ, অবশ্যই নিব, অবশ্যই নিব, উত্তেজনা খারাপ শরীরের জন্য। হ্যাঁ, আর একটু বড় হও, আরো বুঝবা, একটু ওয়েট করো। আচ্ছা, আমি ফেসবুক থেকে বিদায় নিচ্ছি। আমার এখন যারা আমার সাথে জুমে যুক্ত হয়েছে তাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, বলো ভাই তোমার কি কোশ্চেন ফেসবুকে? হ্যাঁ, আল্লাহ হাফেজ। আবার একটু বলে দিদারা, ওয়েট করো, কেটে দিয়েছো? আচ্ছা, একটু বলি, আজকে আমাদের 2টা সেমিনার, বিকাল 3টার সময় অফলাইন সেমিনার, বিকাল 3টায়। হ্যাঁ, লিফটের 4 আকন্দ টাওয়ার, মিরপুর 10 ফলপট্টি গলি, মসজিদের অপোজিটে। রাত 8টায় অনলাইন সেমিনার, আমাদের ফেসবুক পেজ টার্নিং পয়েন্ট জব 8 ফেসবুক পেজ। ওকে, ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।